সবাইকে শুভ সন্ধ্যা। ক্লাসে স্বাগতম। হয়তো তোমরা সবাই ক্লাসে জয়েন হচ্ছ। তোমরা কে কোথা থেকে জয়েন হচ্ছ সবাই তোমাদের জেলাটাকে মেনশন করে দিবা। পাশাপাশি হচ্ছে তোমার পাশে যে বন্ধুটি আছে তাকে একটু শেয়ার করে দিবে, তাকে একটু আজকে যে আমাদের লাইভ ক্লাসটা হবে সেই ক্লাসটা তোমরা শেয়ার করে দেওয়ার জন্য ফার্স্টে একটু বলার চেষ্টা করছি। সবাইকে আমার কথা শুনতে পাচ্ছ? সাউন্ড কানেকশন সবকিছু ক্লিয়ার? আমাকে একটু বলার চেষ্টা করো সাউন্ড কানেকশন ক্লিয়ার আছে কিনা, এবং কে কোথা থেকে ক্লাসে জয়েন করছো। সবাইকে ক্লাসে স্বাগতম। আমরা কিছুক্ষণের মধ্যে ক্লাস শুরু করব। তো আমাকে একটু জাস্ট বলার চেষ্টা করো তোমরা কি সাউন্ড কানেকশন ক্লিয়ার আছে কিনা, সবকিছু শোনা যাচ্ছে কিনা। আমরা কিছুক্ষণের মধ্যে ক্লাস শুরু করব। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমি আবার একটু বলার চেষ্টা করছি, বাংলাদেশের 56,000 বর্গ মাইলে যেখান থেকে তোমরা ক্লাসে আজকে জয়েন করবা সবাই ওই জেলাটাকে মেনশন করে দাও। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু টপিকস নিয়ে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে, তোমরা জানো যে আজকে ক্লাসটা হচ্ছে সাধারণ জ্ঞান। সো সাধারণ জ্ঞান বিষয়টা হচ্ছে অনেক বৃহৎ একটা বিষয়। সো সেই বৃহৎ বিষয়টাকে কিভাবে আমরা সহজ ভাষায় রূপান্তরিত করতে পারি সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে ডিসকাস করব। যার জন্য আমার সবার প্রথমেই যে জিনিসটা জানা দরকার, তোমাদের সাউন্ড কানেকশন সবকিছু ক্লিয়ার আছে কিনা আমাকে একটু কমেন্টসে জানাবা। আমি আবার একটু বলার চেষ্টা করছি, আমরা শুধু একা একা ক্লাস করব না, পাশের বন্ধুটির জন্য ক্লাসটা দেখতে পাই, যার জন্য বেশি বেশি শেয়ার করে দাও এবং তোমরা কমেন্টসে জানিয়ে দাও যে আমি ওই জায়গা থেকে ক্লাসে অ্যাটেন্ড করছি। আশা করি তোমরা সবাই শোনা যাচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ সবাইকে ক্লাসে জয়েন হওয়ার জন্য। দিনাজপুর, চিটাগাং, টাঙ্গাইল, ফেনী, আজকে আমরা দেখতে চাই বাংলাদেশের 64 জেলা থেকে ক্লাসে জয়েন করবা। আর আমরা 64 জেলার কিছু বিষয় যেগুলো সাধারণ জ্ঞানে অন্তর্ভুক্ত হয় সেই বিষয়গুলো আমরা সামারাইজ করব। তো তোমাদেরকে আবারও ক্লাসে স্বাগতম। রংপুর, চিটাগাং, ময়মনসিংহ দেখা যাচ্ছে না, ময়মনসিংহ থেকে কেউ নাই? চিটাগাং ক্লিয়ার। মিরপুর, সিলেট, ফেনী, টাঙ্গাইল, দিনাজপুর, চিটাগাং, রংপুর, ঢাকা, কিশোরগঞ্জ, কুমিল্লা। ওয়ালাইকুম আসসালাম, সবাইকে ক্লাসে স্বাগতম। আমরা আজকে খুবই গাজীপুর থেকেও জয়েন হয়ে গিয়েছো, ব্রাহ্মণবাড়িয়া থেকে জয়েন হয়েছো। সবাইকে গার্ডিয়ান পরিবারের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা কিছুক্ষণের মধ্যে ক্লাসটি শুরু করে দিব। তো তোমরা যারা এখনো ক্লাসে জয়েন করো নাই, দ্রুততম সময়ের মাঝে ক্লাসে জয়েন করে ফেলো। আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের মূল আলোচনায় শুরু করে দিব। ঢাকা থেকে, রাজধানী থেকে অ্যাড হয়ে গিয়েছে, তো আমরা বাকিগুলো থেকে অ্যাড হয়ে যাবে পুরান ঢাকা। থ্যাংক ইউ সবাইকে জয়েন হওয়ার জন্য। সবাইকে বাংলাদেশের অন্যতম নার্সিং প্রতিষ্ঠান গার্ডিয়ান পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আচ্ছা, থ্যাংক ইউ। আমাকে লাস্ট একটু বলার চেষ্টা করো সাউন্ড কানেকশন সবকিছু ক্লিয়ার আছে? সাউন্ড কানেকশন ক্লিয়ার আছে কিনা লাস্ট আমাকে একটু বলার চেষ্টা করো। থ্যাংক ইউ সবাইকে জয়েন হওয়ার জন্য। চাপ দিতে ওটা চলে আসতেছে কেন? ওকে, থ্যাংক ইউ। আমরা আলোচনা শুরু করি। তো আজকে আমরা যে বিষয়গুলো আলোচনা করব সেটা হচ্ছে সাধারণ জ্ঞানের বেসিক যে অংশগুলো আছে সেই বেসিক অংশগুলো আমরা আলোচনা করব। তোমরা সবাই খাতা এবং কলমটা পাশে রাখো। আমার যে কথাটা তোমার মনে হবে যে সেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা নোট করে রাখতে পারো। এবং আজকে আমরা ওভারঅল সবকিছু নিয়ে আলোচনা করবো। সাধারণ জ্ঞানটা তুমি আসলে কিভাবে পড়বা, সাধারণ জ্ঞানটা আসলে কিভাবে পড়া যায়, সবগুলো বিষয়ে আমরা আলোচনা করবো। সো ক্লাসে আজকে শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা ক্লাসে থাকবা এবং আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে ডিসকাস করবো সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলোর উপর সামারাইজিং বিষয়টা লাস্টে আমি আলোচনা করব, যার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা ক্লাসে অ্যাটেন্ড থাকবা। আমি আবারও বলার চেষ্টা করছি,
তোমরা যারা বাংলাদেশের 56,000 বর্গ মাইল যেখান থেকে তোমরা আজকের ক্লাসটি করছো, তোমরা একটু আমাকে তোমার পাশের বন্ধুদেরকে মেনশন করে দাও, পাশাপাশি তোমার জেলাটা একটু মেনশন করে দাও, তাহলে আমরা বুঝতে পারবো যে তোমরা ক্লাসের সব জায়গা থেকে অ্যাটেন্ড হচ্ছ। তো আজকে আমি আরেকটি বিষয়টি বলার চেষ্টা করি, ক্লাসের শুরুতেই বলবো এবং মাঝেও বলবো, লাস্টেও বলবো, তোমরা ক্লাসটি শেয়ার করে দাও বেশি বেশি, তোমার পাশের বন্ধুটি যেন তোমার শেয়ার থেকে সেই ক্লাসটা করতে পারে। থ্যাংক ইউ। আজকে আমরা প্রথমে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আমাদেরকে প্রশ্ন করো যে আসলে সাধারণ জ্ঞান বিষয়টা আমরা কিভাবে পড়বো, বা সাধারণ জ্ঞান কোন বিষয়গুলো পড়া দরকার, সাধারণ জ্ঞান কিভাবে পড়া যায়, কারণ বাংলাদেশের সবকিছুই সাধারণ জ্ঞানের অন্তর্ভুক্ত বলা যায়। তো সাধারণ জ্ঞানটা আমাদের বেসিক যে অংশগুলো আছে সেই বেসিক অংশগুলো আসলে আমরা কিভাবে আলোচনা করব সেই বিষয়গুলো আমরা এখন ডিসকাস করার চেষ্টা করছি। তোমাদের সবাইকে আবারও বলছি, তোমরা যে এখান থেকে ক্লাসে জয়েন হচ্ছ একটু মেনশন করে দাও, বেশি বেশি শেয়ার করে দাও এবং বোঝার চেষ্টা করো। আমরা ফার্স্টে বলার চেষ্টা করছি মাস্ট নাও, তোমাকে অবশ্যই যেটা জানতে হবে, তোমাকে নার্সিং পরীক্ষার জন্য তুমি একজন গুরুত্বপূর্ণ নার্স হিসেবে তোমাকে প্রতিষ্ঠিত করার জন্য, একজন অ্যাপ্লিক্যান্ট হিসেবে তোমাকে সর্বোচ্চ অবস্থান ক্রিয়েট করার জন্য যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ওই 4টা পয়েন্ট। সো আমি 4টা পয়েন্ট নিয়ে তোমাদের সামনে একটু কথা বলার চেষ্টা করছি। ফার্স্ট হচ্ছে কোয়েশ্চেন প্যাটার্ন। আসলে কোয়েশ্চেন প্যাটার্নটা আসলে কি, এই প্রশ্ন প্যাটার্নটা আমরা জানার চেষ্টা করি। অনেকে আমাকে প্রশ্ন করে, ভাইয়া প্রশ্ন কমন আসে নাই, কিভাবে পড়বো, কিভাবে পড়লে আমার প্রশ্ন কমন আসতে পারে, ওই বিষয়গুলো নিয়ে অনেক বেশি কনফিউজড হয়ে যাও। সো আজকের ক্লাসে আমি সবার প্রথমে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে আমি আলোচনা করব। তো কোয়েশ্চেন প্যাটার্ন হচ্ছে আমাদের মেইন ফোকাস, যে আমি সাধারণ জ্ঞান পড়বো, সাধারণ জ্ঞানের কোয়েশ্চেন প্যাটার্নটা আমাকে সবার প্রথমেই আয়ত্ত করতে হবে। তো সেই বিষয়টাকে যখন আমি সবার প্রথমে আমি হাতের মুঠোয় নিয়ে আসতে পারবো, তখন তুমি অবশ্যই সেই বিষয়টা ভালো করে বোঝার চেষ্টা করতে পারবা। তো আজকে আমি কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে যে বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের মনে অনেক প্রশ্ন জাগে যে নার্সিং কোয়েশ্চেন আসলে ভাইয়া কেমন হয়, এবং নার্সিং কোয়েশ্চেন গুলো কি আদৌ নর্মাল প্রশ্ন হয় সব সময়, না এক এক সময় এক এক প্রশ্ন আসে। তো এই বিষয়গুলোর উপর জাস্ট আমি একটু বলার চেষ্টা করি। আমরা সব সময় আমাদের যে গার্ডিয়ান পরিবার, সো গার্ডিয়ান পরিবার সবসময় চেষ্টা করে কোয়েশ্চেন প্যাটার্নের উপর সবচেয়ে বেশি এফোর্ট দেওয়া। আজকে আমরা সাধারণ জ্ঞান বিষয়ের কোয়েশ্চেন প্যাটার্নটার বিষয়টা আমি একটু বিশ্লেষণ করার চেষ্টা করি। ধরো বাংলাদেশের যে সকল জায়গা থেকে সাধারণ জ্ঞানে এখন পর্যন্ত বিএসসি, মিডওয়াইফারি এবং ডিপ্লোমায় কোয়েশ্চেন আসছে, সেই জায়গাগুলোকে আমাদের সবার প্রথমে অবজার্ভ করতে হবে। আমাকে ফার্স্টেই তোমার দিক নির্দেশনা এবং তোমার সর্বোচ্চ ক্যাপাসিটিকে মেনটেন করার জন্য কোয়েশ্চেন প্যাটার্ন অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কিভাবে পালন করতে পারে জাস্ট সেই বিষয়টা আমি একটু বলার চেষ্টা করি। ধরো বাংলাদেশের যে সকল জায়গা থেকে নার্সিং এর কোয়েশ্চেন আসছে, সেই কোয়েশ্চেন প্যাটার্নটার আসলে টাইপটা কেমন, এবং একটা প্রশ্ন আসলো নেক্সট যে প্রশ্নটা ওই জায়গা থেকে আসতে পারে কিনা সেই বিষয়ে খেয়াল রাখতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা তোমাদেরকে আমি আবারও একটু বলার চেষ্টা করি, নার্সিং এ যে জায়গা থেকে প্রশ্নটা আসছে ওই জায়গাটা আমাদের সবার প্রথমে আয়ত্ত করতে হবে ওই প্রশ্ন প্যাটার্নে। সো প্রতিটা প্রশ্ন প্যাটার্ন অনেক গুরুত্বপূর্ণ, তো প্রশ্ন প্যাটার্নের কোনো বিকল্প নাই। সেকেন্ড যে জিনিসটা আছে প্রিভিয়াস কোয়েশ্চন। তোমাদের মনে অনেক প্রশ্ন আছে যে ভাইয়া প্রিভিয়াস কোয়েশ্চন থেকে কি আমাদের পরীক্ষায় আসতে পারে। আমি আজকে তোমাদের ক্লাসে সরাসরি বলার চেষ্টা করছি, বাংলাদেশে তুমি নার্সিং সেক্টরে তুমি যেখানেও পরীক্ষা দাও না কেন, নার্সিং ইউনিভার্সিটি এবং আদার সেক্টর, সকল জায়গায় প্রিভিয়াস কোয়েশ্চন খুবই গুরুত্বপূর্ণ। প্রিভিয়াস কোয়েশ্চন সলভ করার বেশ কিছু টেকনিক আছে, সেই টেকনিক সম্পর্কে আমি জাস্ট তোমাদেরকে একটু ব্রিফ করার চেষ্টা করি। সেটা হচ্ছে প্রশ্ন প্যাটার্ন হচ্ছে এমন একটি জায়গা, সেই প্রশ্ন প্যাটার্নের জায়গাটা থেকে আমাদের প্রিভিয়াস কোয়েশ্চন গুলো আলোচনা আসে। তো আজকে একটা প্রশ্ন আসলো যে আমি যেখান থেকে ক্লাস নিচ্ছি সেটা হচ্ছে ঢাকা শহর। তো ঢাকা শহর আসলে কি, বাংলাদেশের রাজধানী কোথায়? ঢাকা। বাংলাদেশের রাজধানী যদি ঢাকা হয় তাহলে অবশ্যই প্রশ্নটা নেক্সট এরকম আসবে না যে বাংলাদেশের রাজধানী কোথায়। তার মানে প্রশ্ন আসতে পারে ঢাকা কোন দেশের রাজধানী। তার মানে প্রশ্নটা কিন্তু আসলে একবার আসলো বাংলাদেশের রাজধানী কোথায়? ঢাকা। ঢাকা কোন দেশের রাজধানী? বাংলাদেশের রাজধানী। আমি জাস্ট ওইটাকে বোঝানোর জন্য তোমাকে বললাম। প্রশ্ন আসবে যে এক সময় প্রশ্ন আসলো
যে পাল বংশের প্রতিষ্ঠাতা কে? তোমরা সবাই জানো পাল বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে গোপাল। তো আমাকে সবার প্রথমে চিন্তা করতে হবে, ওই প্রশ্নটা আইসা পড়ছে পরীক্ষায়, আসার পর নেক্সটে আসতে পারে গোপাল কোন বংশের প্রতিষ্ঠাতা। তাহলে গোপাল কোন বংশের প্রতিষ্ঠাতা? পাল বংশের প্রতিষ্ঠাতা। তার মানে প্রিভিয়াস প্রশ্নগুলোকে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের অ্যানালাইসিস করে পড়তে হবে। তার মানে প্রিভিয়াস কোশ্চেনের পড়ার কোনো বিকল্প নাই, অবশ্যই 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 মাস্ট তোমাকে লাগবে প্রিভিয়াস প্রশ্ন। তো কোশ্চেন প্যাটার্ন জানতে হবে, প্রিভিয়াস কোশ্চেন সম্পর্কে তোমাকে জানতে হবে, তার হচ্ছে অর্গানাইজড ইনফরমেশন। এই জিনিসটা আসলে কি তোমাদেরকে জাস্ট একটু বলার চেষ্টা করি। বাংলাদেশের সাধারণ জ্ঞানটা হচ্ছে অনেক বড়, অনেক বড়। বাংলাদেশ বলো, পৃথিবী বলো, সবকিছু সাধারণ জ্ঞানের অন্তর্ভুক্ত। তো অর্গানাইজড ইনফরমেশন যেটা, সেটা হচ্ছে গুছানো তথ্য। আমরা যে বিষয়টাই পড়ি না কেন, সবগুলো বিষয় হচ্ছে আমরা গুছানো অবস্থায় পড়ব। আমরা যত বেশি গুছাবো আমাদের পড়া স্ট্রাকচার তত বেশি স্মার্ট হবে। তো এই যে থার্ড নাম্বার যে ইনফরমেশনটা আছে, সেটা হচ্ছে আমার সাধারণ জ্ঞানের টোটাল বিষয়গুলোকে আমার একসাথে ইনক্লুড করে গুছানোর মাধ্যমে আমার প্রিপারেশনটা ডান করতে হবে। তাহলে আমি আজকে তোমাদের ক্লাসে বলার চেষ্টা করছি, কোয়েশ্চেন প্যাটার্ন মাস্ট লাগবে, প্রিভিয়াস কোয়েশ্চেন মাস্ট লাগবে, অর্গানাইজড ইনফরমেশন মানে হচ্ছে গোছানো তথ্য লাগবে। তুমি যাই পড়ো না কেন, পরীক্ষার ঠিক এক সপ্তাহ আগে কিন্তু তুমি সেই পড়াটা গুছাতে পারবা না, তোমাকে অবশ্যই এখন থেকে গোছাতে হবে। তার মানে তোমরা এখনো যারা আসলে অ্যাডমিশন প্রক্রিয়াগুলো বা অ্যাডমিশন সিস্টেম সম্পর্কে যারা অবগত নয়, আজকে তোমাদেরকে একটু বলার চেষ্টা করি। আজকে থেকে, আজকের ক্লাস থেকে তোমরা ইনফরমেশন গুছাতে থাকো। তুমি যত বেশি অর্গানাইজড ইনফরমেশনে ইনক্লুড করতে পারবা, তোমার পড়ার স্ট্রাকচার এবং তোমার পড়ার যে একটা প্ল্যান থাকবে, সেই প্ল্যানটা থাকবে অন্যদের থেকে অনেক বেশি ইউনিক। সো তোমাকে যে কাজটা করতে হবে, আজকে থেকেই পড়া গুছিয়ে পড়তে হবে। তাহলে গুছানো পড়ার কোনো বিকল্প নেই। সো আমাদের সর্বশেষ যেটা হচ্ছে একটা প্রপার গাইডেন্স, মানে হচ্ছে সঠিক দিক নির্দেশনা। তোমাকে অবশ্যই সঠিক দিক নির্দেশনা অনুযায়ী চলতে হবে। সঠিক দিক নির্দেশনা আসলে কারা দিতে পারে? আজকে আমি তোমাদের ক্লাস নিচ্ছি, তোমাদেরকে জাস্ট একটু ব্রিফ করার চেষ্টা করছি নার্সিং সাধারণ জ্ঞানটা আসলে কেমন হতে পারে। তো আজকে থেকে আমি তোমাদেরকে একটা বিষয় মাথায় রাখবা, প্রপার গাইডেন্স ছাড়া তুমি যদি সর্বোচ্চ লেভেলের গাইডলাইন পাও, অবশ্যই তুমি বাংলাদেশের নার্সিং জগতে সর্বোচ্চ সফলতা পেতে পারো। তার মানে এই প্রপার গাইডেন্স একমাত্র সর্বোচ্চ ভাবে ইফোর্ট দ্য গার্ডিয়ান পরিবার। তার মানে আমাদের 4 নাম্বার যে পয়েন্ট আছে, সেই 4 নাম্বার পয়েন্ট হচ্ছে আমাদের দিক নির্দেশনা বিষয় নিয়ে আমরা আলোচনা হয়। তার মানে একটা জিনিস মাথায় রাখতে হবে, তুমি যদি প্রপার গাইডেন্সের মাধ্যমে আবদ্ধ থাকতে পারো, তাহলে অবশ্যই তোমার যে আজকে থেকে তোমার পথ চলা শুরু হবে, সেই পথ চলায় তোমার কোন রকম ঝামেলা ফেস করতে হবে না। তাহলে সবার প্রথম থেকে লাস্ট পর্যন্ত যদি আমি মনে করি যে আমি একটা সঠিক দিক নির্দেশনা নিয়ে আমি সামনে এগোবো, তাহলে অবশ্যই আমরা যারা আছি, গার্ডিয়ান পরিবারের সাথে যারা আছে, তারা অবশ্যই প্রপার গাইডেন্সের মাধ্যমে আসলে আমরা এই প্ল্যাটফর্মটা, বিশেষ করে আমাদের কোর্সগুলো পরিচালনা করি। তার মানে আজকে থেকে তোমাকে জানতে হবে একটা প্রপার গাইডলাইন প্রয়োজন। প্রপার গাইডলাইন ছাড়া তুমি কখনো সফলতা অর্জন করতে পারে না। তো আজকে থেকে যে বিষয়টা তোমাকে মাথায় রাখতে হবে, আমাকে কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে জানতে হবে, নার্সিং এ কেমন প্রশ্ন আসে, ওভারঅল সবকিছু একটা ভালো রিভিউ লাগবে। তোমার প্রিভিয়াস প্রশ্ন যেগুলো বাংলাদেশের নার্সিং এ আসছে, সবগুলো জায়গায় ভালো করে A to Z সম্পূর্ণ কমপ্লিট করতে হবে। অর্গানাইজড ইনফরমেশন, আমি নার্সিং সাধারণ জ্ঞান জানার জন্য, সাধারণ জ্ঞান পাঠের জন্য যত বেশি ইনফরমেশন আমি জানবো, সবগুলো আমার অর্গানাইজড ইনফরমেশন, গুছানো তথ্য লাগবে। এই গুছানো তথ্যের কোনো রকম বিকল্প নেই। এবং সর্বশেষ বললাম প্রপার গাইডেন্স, একজন সঠিক দিক নির্দেশনা দরকার। এবং সেই সঠিক দিক নির্দেশনার জন্য বাংলাদেশের সবচেয়ে পুরনো প্রতিষ্ঠান এবং আমরা যাদেরকে নার্সদের নিয়ে যাদের কাজ করি, সেই গার্ডিয়ান পরিবার সব সময় প্রপার গাইডেন্সে বিশ্বাস করে। তো আশা করছি আমাদের মাস্ট নাও অবশ্যই জেনে রাখা দরকার যে বিষয়গুলো আছে, সবগুলো বিষয় তোমরা বুঝতে পেরেছো। তোমরা কি সবকিছু বুঝতে পারছো? আমাকে জাস্ট একটু কমেন্টসে জানাও। এবং তোমরা যারা এখনো ক্লাসে জয়েন করো নাই, দ্রুততম সময়ের মধ্যে ক্লাসে জয়েন করে ফেলো। এবং তোমরা আমাকে একটু কমেন্টসে জানানোর চেষ্টা করো যে 4টা পয়েন্টেই যে বিষয়গুলো আমাকে
মাস্ট নাও অবশ্যই জানতে হবে, অবশ্যই জেনে রাখা আবশ্যক বা অত্যাবশ্যকীয়, সে 4টা বিষয় নিয়ে আমি তোমাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করছি। তোমরা যদি 4টা পয়েন্টই ভালো করে বুঝো আমাকে একটু কমেন্টসে জানাতে পারো। আমাকে একটু কমেন্টসে জানাও যে সবকিছু ক্লিয়ার আছে কিনা এবং তোমরা প্রপার ইনফরমেশন গুলো, গাইডলাইনটা পেয়েছো কিনা আমাকে একটু কমেন্টসে জানাও। তোমরা কে কোথা থেকে ক্লাসে জয়েন করছো তোমরা অবশ্যই আমাকে একটু কমেন্টসে জানাও, এবং আবারও ক্লাসে একটু বলার চেষ্টা করছি তোমরা বেশি বেশি ক্লাসটা শেয়ার করে দাও। ক্লিয়ার, থ্যাংক ইউ। হ্যাঁ, প্রিভিয়াস কোয়েশ্চেন বলতে আমাদের নার্সিং জগতে এখন পর্যন্ত যে সকল প্রশ্ন আসছে সেই প্রশ্নগুলোকে আমি প্রিভিয়াস কোয়েশ্চেন বলেছি। নার্সিং সেক্টরে শুধু নার্সিং সেক্টরের প্রিভিয়াস প্রশ্ন করলেই হবে না, আমাদের গার্ডিয়ানের যে লেকচার শিটগুলো আছে, আমাদের যে গাইডগুলো আছে, সেখানে আমাদের বিসিএস, মেডিকেল, আদার্স যে সেক্টরগুলোতে জব সেক্টর যেগুলো আছে সবগুলো প্রশ্নর সামারাইজিং পার্ট হচ্ছে আমাদের প্রিভিয়াস প্রশ্ন। তো সকল প্রিভিয়াস প্রশ্ন দেখি আমরা গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা ক্লাসে আলোচনা করার চেষ্টা করি, এবং সেই বিষয়টিকে আমি তোমাদেরকে প্রিভিয়াস কোয়েশ্চেন হিসেবে আখ্যায়িত করেছি। থ্যাংক ইউ। তো আজকে আমরা টোটাল সবকিছুর ওপর গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমরা আলোচনা করব, সেটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন সলভ করব। এবং তোমাদের ক্লাসে আবার শুরুতে একটু বলার চেষ্টা করি, আমরা যে প্রশ্নগুলো সলভ করব সবগুলোই হচ্ছে আমাদের নার্সিং বিগত সালে যে প্রশ্ন আছে সেই প্রশ্নের আলোকে আমরা কিছু বিষয় আলোচনা করার চেষ্টা করব। সো তোমরা এখন প্রশ্নে ফিরে যাও, আমি যে প্রশ্নটা ফার্স্টে দিব তোমরা যদি কেউ অ্যান্সারটা জেনে থাকো অবশ্যই সেটার কারেক্ট অ্যান্সার আমাকে একটু কমেন্টসে জানাবা। আমরা ফার্স্ট যে প্রশ্নটা নিয়ে আসছি খুবই ইজি কোয়েশ্চন, তোমরা একটু জাস্ট দেখো। নার্সিং প্রশ্নগুলো কিন্তু আসলে ইজি হয়। আমরা পরীক্ষার হলে যখন অবস্থান করি আমরা অনেক নার্ভাস ফিল করি, নার্ভাস ফিল হওয়ার জন্য কিন্তু আসলে আমরা সঠিক অ্যান্সারটা পাই না এবং সহজ প্রশ্নটাকে ভুলে যাই। সো তোমাদের কোনো রকম টেনশন নেওয়া যাবে না। সহজ প্রশ্নের উত্তর, বাংলাদেশের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেছিলেন? তোমরা যদি কেউ অ্যান্সারটা জানো তাহলে অবশ্যই সেটার কমেন্টসে আমাকে জানাও। অনেকে বলেছো কামরুল হাসান, তোমরা সবাই কমেন্টসে জানাতে হবে, আমাদের ক্লাসটাকে অনেক বেশি এনজয়েবল করে তুলবো। সো তোমরা আমাকে একটু সাপোর্ট করার চেষ্টা করো। আচ্ছা, সবাই কেউ বি দিচ্ছ না, সি দিচ্ছ না, ডি দিচ্ছ না, তার মানে হচ্ছে তোমরা সবাই জানো আগামী নার্স হিসেবে তোমাদের কি দরকার। থ্যাংক ইউ সো মাচ, অ্যান্সার কিন্তু কারেক্ট। আজকে আমরা যে প্রশ্নটা দেখেছি, বাংলাদেশের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেছিলেন? আমি যে তোমাদেরকে প্রশ্নগুলো নিয়ে আসবো সেই প্রশ্নগুলো নিয়ে আসার কারণ হচ্ছে বাংলাদেশের সাধারণ জ্ঞানের কোন জায়গা থেকে প্রশ্নগুলো আসে সেই বিষয়গুলোকে আমরা সবার প্রথমে আইডেন্টিফাই করা। তার মানে এই যে প্রশ্নটা দিয়েছি সেই প্রশ্নটা বাংলাদেশের জাতীয় বিষয়াবলী থেকে আসছে। তোমরা জানো যে জাতীয় পতাকা হচ্ছে বাংলাদেশের জাতীয় বিষয়াবলীর সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। সো আমাকে সবার প্রথমে যে জিনিসটা জানতে হবে সেই জিনিসটা হচ্ছে বাংলাদেশের জাতীয় পতাকার নকশা বা ডিজাইন করেছিলেন হচ্ছে কামরুল হাসান। তার মানে খুবই গুরুত্বপূর্ণ অ্যান্সার। তাহলে আমাদেরকে মাথায় সেট করতে হবে বাংলাদেশের নার্সিং এ জাতীয় বিষয়াবলী থেকে আসে। তো জাতীয় বিষয়াবলীর মাঝে জাতীয় পতাকা আসতে পারে, রাষ্ট্রীয় মনোগ্রাম আসতে পারে, জাতীয় সংসদ আসতে পারে, জাতীয় সঙ্গীত আসতে পারে, জাতীয় রণসঙ্গীত আসতে পারে। আশা করি তোমরা সবাই ক্লিয়ার। বাংলাদেশের জাতীয় পতাকার নকশা তৈরি করেছিলেন কামরুল হাসান। প্রশ্নটা ঘুরানো অবস্থায় আসতে পারে, তোমাদেরকে বলেছি কোয়েশ্চেন প্যাটার্ন, মানে প্রশ্ন কিভাবে আসতে পারে নিচের কোনটির নকশা তৈরি করেছিলেন কামরুল হাসান? অ্যান্সার হতে পারে বাংলাদেশের জাতীয় পতাকা। তার মানে জাতীয় পতাকার আদ্যপন্ত যা আছে সবকিছু লাগবে। তোমরা কি সবাই বুঝতে পারছো? আমাকে জাস্ট কমেন্টসে জানাও যে আসলে ভাইয়া ক্লিয়ার। থ্যাংক ইউ সবাই। তোমরা কি সবাই বুঝতে পারছো কোয়েশ্চেনটা? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ, ক্লিয়ার। তো নেক্সট যে আমাদের প্রশ্নটা আছে সবগুলো আমরা একটু
দেখার চেষ্টা করবো, তোমাদেরকে একটু জাস্ট বোঝানোর চেষ্টা করি। যাচ্ছে না কেন? তো আমরা ছোট একটা সলভ দিয়েছি, সেই ছোট সলভটা একটু জাস্ট দেখার চেষ্টা করো। কামরুল হাসান বাংলাদেশের জাতীয় পতাকার নকশা করেন, যা একটি সবুজ ব্যাকগ্রাউন্ডে লাল বৃত্ত ধারণ করে। এটি স্বাধীনতার প্রতীক হিসেবে ব্যবহার করা হয়। জাস্ট এটা আমরা একটা ছোট আকারে তোমরা একটা স্ক্রিনশট দিতে পারো, স্ক্রিনশট দিয়ে তোমরা রেখে দিতে পারো যে আমাদের যে একটা ছোট্ট ব্যাখ্যা আছে অ্যানালাইসিস করা, এটা ছোট ইনফরমেশন, সো এটা তোমরা পাশে রেখে দিতে পারো। তো আমরা সেকেন্ড যে প্রশ্নটা দেখবো সেটা হচ্ছে একটু দেখার চেষ্টা করি। বাংলাদেশের মুক্তিযুদ্ধে কোন দেশ প্রথম স্বীকৃতি দেয়? আসলে আমাদের একটু বলার চেষ্টা করি, নার্সিং প্রশ্নগুলো খুবই সহজ আসে। তো আশা করি আমরা সাধারণ জ্ঞান যদি ভালো করতে পারি তাহলে আমাদের সবকিছু অনেক ভালো হয়ে যায়। সো আমরা সাধারণ জ্ঞানটা অনেক ভালো করে জানবো, সহজ বিষয়গুলোকে জানবো, কঠিন বিষয়গুলোকে জানবো। বাংলাদেশের মুক্তিযুদ্ধে কোন দেশ প্রথম স্বীকৃতি দেয়? তোমরা একটু কারেক্ট অ্যান্সারটা আমাকে কমেন্টসে জানাও। তোমরা সবাই কমেন্টসে জানাবে, আমি দেখবো আসলে কার অ্যান্সারটা ভুল হয়। আমি কিন্তু কারো অ্যান্সার ভুল পাচ্ছি না। আচ্ছা, সেকেন্ড এ বি অনেকেই তোমরা অনেক কিছু বলছো, তো আমি একটু বলার চেষ্টা করি। থ্যাংক ইউ, তোমরা সবাই ক্লাসে আছো আমি বুঝতেছি। তোমাদেরকে ক্লাসে আবারও গার্ডেন পরিবারের পক্ষ থেকে স্বাগতম এবং শুভেচ্ছা জানাচ্ছি। থ্যাংক ইউ, লাস্ট পর্যন্ত ক্লাসে থাকো এবং বেশি বেশি শেয়ার করে দাও। আচ্ছা, বাংলাদেশের মুক্তিযুদ্ধে কোন দেশ প্রথম স্বীকৃতি দেয়? তোমরা যারা অ্যান্সারটা সেকেন্ড যে অ্যান্সারটা মানে অপশনটা তোমরা দাগিয়েছো, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, ভুটান। বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেশ হচ্ছে ভুটান। তো তোমাদেরকে জাস্ট একটা বিষয় বলার চেষ্টা করি, সেটা হচ্ছে এই যে প্রশ্নটা আসলো সেটা হচ্ছে মুক্তিযুদ্ধ থেকে। তার মানে তোমার মাথায় সেট করতে হবে বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে নার্সিং এর প্রশ্ন আসে। তার মানে প্রশ্নটা জানতে হবে, মুক্তিযুদ্ধ আমরা জানতে হবে। তাহলে মুক্তিযুদ্ধের প্রথমে যে স্বীকৃতির বিষয়গুলো আছে সেই স্বীকৃতির বিষয় থেকে একটা প্রশ্ন আসছিল, বাংলাদেশের মুক্তিযুদ্ধে কোন দেশ প্রথম স্বীকৃতি দিয়েছিল? সেটা হচ্ছে ভুটান। সো আমরা সেই স্বীকৃতিদের যে দেশগুলো আছে সেটা ইউরোপের হতে পারে, সেটা আমেরিকার হতে পারে, সেটা পার্শ্ববর্তী দেশ ভারত হতে পারে। তো এরকম টাইপের যে প্রশ্নগুলো আসে মুক্তিযুদ্ধের বিভিন্ন ইনফরমেশন গুলো আমরা পড়তে হবে। তার মানে আমরা ভুটানকে এখানে পেয়ে গেলাম, ভুটান হচ্ছে বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দিয়েছিল। তো তোমাদেরকে একটু বলার চেষ্টা করি, সেটা হচ্ছে তোমার গুরুত্বপূর্ণ বিষয় যে ভারত অনেকেই বলছো। আসলে ভারত এবং ভুটান এটা খুবই কনফিউজিং কোয়েশ্চেন। তোমাদেরকে আজকে আমি ক্লাসে বলে দিচ্ছি, বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশের নাম হচ্ছে ভুটান। থ্যাংক ইউ। আমরা একটা ছোট্ট এখানে ব্যাখ্যা আছে, সেই ব্যাখ্যাটা একটু দেখার চেষ্টা করি। সেই ব্যাখ্যাটা আসলে কি? ভুটান 1971 সালের 6 ডিসেম্বর বাংলাদেশের স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রথম স্বীকৃতি দেয়। তার মানে ভুটানই হচ্ছে বাংলাদেশের স্বীকৃতি দানকারী প্রথম দেশ। তো এটাতে আমাদের কোনো টেনশন নেই। তাহলে মুক্তিযুদ্ধ পাঠটা আমাদের খুবই ভালো করে পড়তে হবে। পরবর্তী আমরা যে বিষয়টা একটু দেখবো, তোমরা সবাই একটু খেয়াল করার চেষ্টা করো। কোয়েশ্চেন নাম্বার 3, খুবই সহজ বিষয়। তোমরা আমাকে একটু কিছুক্ষণ মানে দুটো প্রশ্নে তোমরা অনেকেই খুবই স্মার্ট অ্যান্সার করেছো। তো এখন একটু কোয়েশ্চেনের অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করো। সোনার বাংলা গানটির রচয়িতাকে? তোমরা সবাই ক্লাসে বেশি বেশি জয়েন করো এবং শেয়ার করে দাও, তাহলে আজকে আমাদের ক্লাসটা আরো বেশি প্রাণবন্ত হবে। সোনার বাংলা গানটির রচয়িতাকে? ওয়ালাইকুম আসসালাম, ক্লাসে স্বাগতম তোমাদেরকে সবাইকে। এভরিওয়ান, এটা আমরা সবাই পারা উচিত। স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে এই নরমাল প্রশ্নটা আমাদের পারা উচিত। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী দেশ এবং সোনার বাংলা গানটি আসলে কে রচনা করেছেন? তোমরা সবাই কারেক্ট অ্যান্সার দিয়েছো, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। তো হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর। তো আমি একটু বলার চেষ্টা করি তোমাদেরকে, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর যে আমরা অ্যান্সারটা দিলাম সেই অ্যান্সারটা হচ্ছে আমাদের কারেক্ট। তো একটু বিষয় বোঝার চেষ্টা করো, সেটা হচ্ছে সোনার বাংলা। তো তোমরা জানো যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হচ্ছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। তার মানে এই গানটার আদ্যপান্ত সবকিছুই হচ্ছে বাংলাদেশের জাতীয় বিষয়াবলী থেকে। তাহলে বাংলাদেশের সাধারণ জ্ঞানে নার্সিং এ জাতীয় বিষয়াবলী থেকে প্রায় সময় আমাদের প্রশ্ন আসে। তো কিছুক্ষণ আগেই তোমাদেরকে বলছি যে প্রশ্ন কোথা থেকে আসে, বাংলাদেশের জাতীয় বিষয়াবলী থেকে প্রশ্ন আমরা অলরেডি দুটো পেয়েছি।
বাংলাদেশের জাতীয় বিষয়গুলি হচ্ছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত। তাহলে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হচ্ছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। তো এই গানটা কিন্তু আসলে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, এবং তোমরা জানো যে ওই লাইনের কয়টা চরণ আছে, কয়টা আমাদের জাতীয় সঙ্গীত, এবং সবকিছু এ টু জেড আমাদের সবগুলো বিষয় আমাদের জানা প্রয়োজন। তোমরা জানো যে এই যে সোনার বাংলা গানটা যেটা আছে, সেই সোনার বাংলা গানটা আমাদের বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে সবচেয়ে প্রথম অনেক বেশি প্রভাব বিস্তার করে আমাদের এই অঞ্চলে। তাহলে তোমাকে চিন্তা করতে হবে যে সোনার বাংলা গান হচ্ছে বাংলাদেশের জাতীয় বিষয়গুলির অন্তর্ভুক্ত। আজকে ক্লাসে আমরা যে বিষয়টা আলোচনা করব সেই বিষয়গুলো হচ্ছে আমাদের মেইন ফোকাসিং পয়েন্ট এবং প্লেসটা সম্পর্কে আমাদের জানতে হবে। বাংলাদেশের জাতীয় বিষয়গুলি নার্সিং এর জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো আমরা 3 নাম্বার প্রশ্ন আমরা পেয়ে গেলাম বাংলাদেশের জাতীয় সঙ্গীত থেকে। তাহলে জাতীয় সঙ্গীতের চরণ সংখ্যা আমাদের জানা উচিত, জাতীয় সঙ্গীতটা কে লিখেছেন সেটা জানা উচিত, এবং জাতীয় সঙ্গীত কত চরণে বাজানো হয় সবগুলো বিষয় আমাদের জানা উচিত। তো আজকে আমি তোমাদেরকে জাস্ট জায়গাগুলো সম্পর্কে একটু আলোচনা করার চেষ্টা করছি। তাহলে ছোট একটা বিশ্লেষণ তোমাদেরকে একটু দেওয়ার চেষ্টা করি। তো ব্যাখ্যাটা হচ্ছে আমার সোনার বাংলা গানটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পরবর্তী বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয়। তাহলে আমরা জাতীয় সঙ্গীতটা এ টু জেড আমরা একটু জানার চেষ্টা করি। তো 3 নাম্বার পয়েন্টের পর আমরা যে বিষয়গুলো একটু দেখবো, তোমরা সবাই একটু মন দাও। 4 নাম্বার, বাংলাদেশের স্বাধীনতা দিবস কোন তারিখে পালিত হয়? তোমরা কিন্তু এটা বাংলাদেশের অনেক স্টুডেন্টরা এটা আমরা ভুল করি। তো আমাদের জাতীয় বিষয়গুলি কখনো ভুল করা যাবে না। সো এটার অ্যান্সার আমাকে একটু দাও, এটার অ্যান্সারটা কি হবে তোমরা একটু দেখার চেষ্টা করো, আমাকে জানাও। সঠিক অ্যান্সারটা একটু বলার চেষ্টা করো। বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে পালিত হয়? আমরা কিন্তু ভুল করা যাবে না, কারণ সহজ বিষয়গুলো আমরা বেশি ভুল করি, সেই সহজ বিষয়গুলো আমরা ভুল করা যাবে না। তা বাংলাদেশের স্বাধীনতা দিবস পালিত হয় কত তারিখ? অনেকে ক দিচ্ছ, খ দিচ্ছ, আমাকে একটু বলার চেষ্টা করো, সবাই একটু কারেক্ট অ্যান্সার দেওয়ার চেষ্টা করো ইনফরমেশন গুলো। তো বাংলাদেশের স্বাধীনতা দিবস হচ্ছে 26শে মার্চ। তো 26শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস। তো সেই স্বাধীনতা দিবসটা আমরা খুবই গুরুত্বপূর্ণ ভাবে একটু দেখার চেষ্টা করি। তো এই 26শে মার্চ জানো যে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল, এবং স্বাধীনতা ঘোষণাটা এটা আমরা গুরুত্বপূর্ণভাবে দিবস সম্পর্কে আমরা কিছু ইনফরমেশন জানতে হবে। তোমাকে জানতে হবে জাতীয় দিবস, তোমাকে জানতে হবে আন্তর্জাতিক দিবস। আজকে যে আমরা কোয়েশ্চেন গুলো নিয়ে আসছি সেগুলো তো মূলত প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে আলোচনার বিষয়। তো আমাদের একটা জায়গা পেয়েছি, সেটা হচ্ছে জাতীয় দিবস সমূহ, সেটা আন্তর্জাতিক দিবসও হতে পারে। তো আমরা যে পয়েন্টগুলো বলতেছি, কোন কোন জায়গা থেকে প্রশ্নগুলো আসছে সেই জায়গাটা জাস্ট লিখে রাখো। সেই প্রশ্নটা আসছে বাংলাদেশের জাতীয় দিবস থেকে, একাধিক প্রশ্ন আসতে পারে, আমরা দেখতে পাবো। তো বাংলাদেশের স্বাধীনতা দিবস পালিত হয় 26শে মার্চ। তোমরা জানো যে এটা মুক্তিযুদ্ধের একটা গুরুত্বপূর্ণ টপিক। তো বাংলাদেশের মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বাংলাদেশের জাতীয় দিবস অন্তর্ভুক্ত, সেটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা দিবস পালন করা হয় 26শে মার্চ। তো ঠিক আছে, কি বললে বুঝিনি। আচ্ছা, এটাকে চেঞ্জ করে দেবো নাকি? আচ্ছা, থ্যাংক ইউ। তো 5 নম্বর প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর কোনটা? সবাই একটু আলোচনা করার চেষ্টা করো।
আমরা আবার একটু বলার চেষ্টা করি, সেটা হচ্ছে 5 নাম্বার, পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর কোনটি? জাস্ট একটু দ্রুত অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করো। চেঞ্জ হয়েছে মেবি, কিভাবে দেবো? পাঁচের 3। সবাই একটু কমেন্টে জানাও। তোমরা কিন্তু সবাই এখন যে ফার্স্টে আমাদের যে প্রশ্নগুলো ছিল সবাই মোটামুটি পারতেছিল, এখন কিন্তু আবার এলোমেলো হয়ে যাচ্ছে। প্লিজ আমি আবার বলার চেষ্টা করছি, বাংলাদেশের পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর কোনটা? আচ্ছা, এটার অ্যান্সার হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর হচ্ছে প্রশান্ত মহাসাগর। তো প্রশান্ত মহাসাগর হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর। তোমরা জানো যে মহাদেশ হচ্ছে 7টি, মহাসাগর হচ্ছে 5টি। 5টি মহাসাগরের মধ্যে সবচেয়ে বড় মহাসাগরের নাম হচ্ছে প্রশান্ত মহাসাগর। এটা হচ্ছে বৃহত্তম এবং গভীরতম। যদি প্রশ্ন করা হয় যে পৃথিবীর সবচেয়ে গভীরতম মহাসাগর কোনটা, পৃথিবীর সবচেয়ে গভীরতম মহাসাগর হচ্ছে প্রশান্ত মহাসাগর। এবং সেই প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীরতম যে স্থানটা আছে সেটার নাম হচ্ছে মেরিয়ানা ট্রেঞ্চ। তার মানে আমরা পেয়ে গেলাম পৃথিবীর সবচেয়ে বড় এবং গভীরতম মহাসাগর হচ্ছে প্রশান্ত মহাসাগর। তার মানে এই প্রশান্ত মহাসাগরটা আমরা পেলাম একটা গুরুত্বপূর্ণ টপিকসে। আমরা এখন অলরেডি বুঝতে পেরেছি যে বাংলাদেশের যে সকল প্রশ্নগুলো বিগত সালে আসছে, সেটা আন্তর্জাতিক প্রশ্ন হোক, সেটা বাংলাদেশ রিলেটেড প্রশ্ন হোক, সবগুলো প্রশ্নই হচ্ছে একটা সিনড্রোমসকে মেনটেন করে আসে। তার মানে আমরা সব সময় প্রশ্ন প্যাটার্ন একটু দেখার চেষ্টা করি। পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর প্রশান্ত মহাসাগর, সেই প্রশান্ত মহাসাগর হচ্ছে বাংলা। আমরা যে সকল টপিকস নিয়ে আমরা আলোচনা করি সেই টপিকস গুলো হচ্ছে সাগর, মহাসাগর, নদ নদী, সবকিছু হচ্ছে আমাদের ছোট ছোট অংশ, যে অংশগুলো হচ্ছে আমাদের নার্সিং এর জন্য গুরুত্বপূর্ণ। তার মানে আমরা এখন যেটা পড়েছি সেটা হচ্ছে মহাসাগর রিলেটেড। আমি আবারও বলি, পৃথিবীর সবচেয়ে বৃহত্তম এবং গভীরতম মহাসাগরের নাম হচ্ছে প্রশান্ত মহাসাগর। নেক্সটে আসতে পারে বড় না এসে গভীরতম আসলো, তার মানে প্রশ্ন আসলে সেম, গভীরতম হচ্ছে প্রশান্ত মহাসাগর। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তো তার পরবর্তীতে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে মাতৃভাষা দিবস কোন তারিখে পালিত হয়? খুবই শর্ট, আমি তোমরা সবাই একটু আমাকে কমেন্টে জানাও, আমি অবশ্যই দেখবো যে তোমরা আসলে সঠিক অ্যান্সারটা দিতে পারছো কিনা। মাতৃভাষা দিবস কোন তারিখে পালন হয়? সবাই একটু কমেন্টে জানাও দ্রুত। থ্যাংক ইউ। তোমাদের মানে অটো অ্যান্সার আসতেছে যে বাংলাদেশের মাতৃভাষা দিবস পালিত হয় 21শে ফেব্রুয়ারি। তোমরা জানো যে 1952 সালের 21শে ফেব্রুয়ারি সালাম, বরকত, রফিক, জব্বার সবাই প্রাণ দিয়েছিল মাতৃভাষার জন্য। আজকে তোমাদেরকে আমি যে ভাষায় ক্লাস নিচ্ছি বা সেই ভাষাটা হচ্ছে বাংলা। তো আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা এবং সেই মাতৃভাষা দিবস যেটাকে বলা হয় যে আমরা বাংলায় আজকে কথা বলি, সেটার জন্য আসলে আন্দোলন হয়েছিল। সে আন্দোলনের পরেই কিন্তু আজকে আমরা বাংলায় ক্লাস নিচ্ছি, বাংলায় কথা বলছি, বাংলায় তোমাদের সাথে ডিসকাস করার চেষ্টা করছি। তো সেই মাতৃভাষা দিবসটা পালন হয় 21শে ফেব্রুয়ারি। তোমরা জানো যে 1952 সালের 21শে ফেব্রুয়ারি খুবই গুরুত্বপূর্ণ একটা দিন ছিল। তো এই যে প্রশ্নটা আসলো সেই প্রশ্নটা হচ্ছে ভাষা আন্দোলন রিলেটেড। তার মানে তোমাকে একটা জায়গা রাখতে হবে, ভাষা আন্দোলন টপিকসটা নার্সিং এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার মানে আজকে আমরা পেয়ে গেলাম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয় 21শে ফেব্রুয়ারি। তোমরা জানো যে মাতৃভাষা দিবসটা, মাতৃভাষাটাই আসছে মূলত ভাষা আন্দোলন থেকে। সো ভাষা আন্দোলনের জায়গাটা আমরা এ টু জেড ভালো করে পড়তে হবে। তার মানে আজকে আমরা অনেকগুলো দিবস পাবো, অলরেডি আমরা 2টা দিবস পেয়েছি এবং সেটা 2টা গুরুত্বপূর্ণ প্রেক্ষাপটে। একটা হচ্ছে মুক্তিযুদ্ধ প্রেক্ষাপটে আর একটা হচ্ছে ভাষা আন্দোলন রিলেটেড প্রেক্ষাপটে। সো তোমরা সবাই নোট করে রাখো, ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধ টপিকস গুলো খুবই ইম্পর্টেন্ট তোমাদের সকলের জন্য।
তোমরা সবাই যারা আছো ক্লাসে, তো তোমাদের আজকে ফ্রি ক্লাসের আয়োজন করে দেওয়া হয়েছে। তো তোমরা জাস্ট একটু স্ক্রিনশট দিয়ে রাখতে পারো যে লেখাগুলো আছে, সেই লেখাগুলোর সত্যতা কতটুকু হতে পারে সেটা তোমরা এসে দেখার আহ্বান জানাচ্ছি। তো আজকে আমি একটু বেশি কিছু বলবো না। আমি যে প্রতিষ্ঠানে আজকে ক্লাস নিচ্ছি, যে দাঁড়িয়ে যে প্রতিষ্ঠানে আমরা ক্লাস নিচ্ছি, সেই প্রতিষ্ঠানটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে পুরাতন এবং সবচেয়ে প্রাচীন নার্সদের নিয়ে যারা কাজ করে, সেটা হচ্ছে গার্ডিয়ান পরিবার। তো সেই গার্ডিয়ান পরিবারের বেশ কিছু দিক নির্দেশনা আছে যে বিষয়গুলোর জন্য তুমি গার্ডিয়ানে অ্যাডমিট হতে চাও। তো আজকে যেহেতু আমি ক্লাস নিচ্ছি, তো ওইটার বিষয়ে আমি কথা বলবো। তো তোমাদেরকে একটু জাস্ট বলার চেষ্টা করি যে আসলে গার্ডিয়ানে কি আছে এটা জানা দরকার। তুমি একটা প্রতিষ্ঠানে আসবা, তুমি গাইডেন্স পুরো একটা গাইডলাইনে থাকবা, সেই পরিবার সম্পর্কে তোমাকে অবশ্যই জানতে হবে যে এখানে কিভাবে পাঠদান দেওয়া হয়, কিভাবে পাঠদানটা অ্যাপ্লাই করা হয়। তো সবার উপরে যে জিনিসটা আছে, তোমরা দেখেছো যে দেশের সর্বপ্রথম এবং সর্ববৃহৎ প্রতিষ্ঠান, আমরাই কিন্তু বাংলাদেশের সর্বপ্রথম এবং সর্ববৃহৎ প্রতিষ্ঠান যারা নার্স নিয়ে কাজ করি। তো এটা হচ্ছে নার্সিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট জেনে রাখা উচিত। মেডিকেল বুয়েট নার্সিং কলেজ এবং বিশ্ববিদ্যালয় অভিজ্ঞ এবং মেধাবী শিক্ষক দ্বারা ক্লাস প্রদান করা হয়। প্রতিটা সেক্টরের আমরা যারা ক্লাস নেই, ধরো আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, সো দেখা যাচ্ছে যে মেডিকেল বলো, বুয়েট বলো, নার্সিং বলো, বিশ্ববিদ্যালয় বলো, তো সবাই কিন্তু আসলে আমরা কোনো না কোনো জায়গায় আসলে পরে তারপরে কিন্তু এখানে ক্লাস নিচ্ছি তোমাদেরকে। তো আমরা যে বিষয়গুলোর পাঠদানটা দেই, সেই পাঠদানটা খুবই অভিজ্ঞ শিক্ষক দ্বারা দেওয়া হয়, সেটা তোমরা এডমিট হওয়ার পরেই বুঝতে পারবা। নিজস্ব লেকচার শিট এবং গার্ডিয়ান নার্সিং সিরিজের ভর্তি গাইড, আমাদের যে গাইডগুলো আছে এবং আমাদের যে লেকচার শিট গুলো আছে, সেগুলো খুবই মানসম্মত এবং নার্সিং রিলেটেড। নার্সিং ভর্তি পরীক্ষার সিলেবাস অনুযায়ী সুপরিকল্পিত কোর্স প্ল্যান এবং ক্লাস এবং পরীক্ষা গ্রহণ। তোমাদের অবশ্যই গুরুত্বপূর্ণ ক্লাস হবে, প্ল্যান হবে, পরীক্ষা হবে, এক্সারসাইজ হবে, সবকিছু হবে, সবকিছু আমাদের গার্ডিয়ানে আছে। বিষয়ভিত্তিক টেস্ট, সাপ্তাহিক টেস্ট, মাসিক টেস্ট, মূল্যায়ন টেস্ট, রিভিউ টেস্ট নেওয়া হয়। আসলে সবকিছু টেস্ট নেওয়ার জন্য গার্ডিয়ান পরিবার কেমন সেটা তোমরা আসার পরেই বুঝতে পারবা, এটা নিয়ে কিছু বলতে চাচ্ছি না। শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম এবং ডিজিটাল বোর্ডে যে ক্লাসগুলো নেওয়া হয়, তোমরা জানো যে সবকিছু অনলাইন প্ল্যাটফর্মে আমরা ক্লাস নিই। তো ডিজিটাল বোর্ডে ক্লাস নিই এবং অবশ্যই গরমের মাঝে বাংলাদেশের সকল জায়গা থেকে যখন ঢাকায় প্রবেশ করে, তো অবশ্যই একটা রিল্যাক্সের ব্যাপার স্যাপার আছে। সো আমাদের সকল ক্লাসরুমে এসি, টেনশন নেওয়ার কিছু নেই। যে কোনো সমস্যায় 24 ঘন্টা গার্ডিয়ান টিমের সেবা সুযোগ। আসলে আমরা 24 আওয়ার্স আমাদের বিভিন্ন সেক্টরে যারা সম্পৃক্ত আছে সবাইকে আসলে করা হয়। ক্লাস আমাদের শেষ হয়নি, এটা হচ্ছে মাঝের বিষয়। তো আমাদের আজকে 20টা এমসিকিউ সলভ করব, যে 20টা এমসিকিউ আমাদের নেক্সট পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। তো আজকেই তোমাদেরকে ওই আলোকে বলি, তো তোমাদের যে ভাইয়ারা আছে গার্ডিয়ানের, যখন আসলে বিশেষ করে অনেকেই বলো যে ভাইয়া ক্লাস নিচ্ছে আজকে যেহেতু, তো তোমাদেরকে আজকে বলার চেষ্টা করি, তোমার শাকিল ভাইয়া আমি, তো আমার নাম বলবা, তো যেটা দিয়ে আসলে তোমরা এডমিট হওয়ার জন্য ওরা তোমাদেরকে দিক নির্দেশনা দিবে, সেখান থেকে অবশ্যই অবশ্যই বিশেষ মূল্য ছাড় পাবা। শুধুমাত্র আমার নাম বলে দিবা যে ভাইয়া বলছে ছাড় দেওয়ার জন্য, তো ওরা যে টাকাটা তোমাকে পেড করতে বলবে, শুধুমাত্র তখন বলবা যে শাকিল ভাইয়া বলছে কি ছাড়, তখন তোমার বিশাল ছাড়ের ব্যবস্থা আছে। সেই বিষয়টা তোমরা কথা বলে নিয়ে নিবা যে বিশেষ ছাড় আসলে বিষয়টা কি। তারপর আমরা যে বিষয়টা একটু জানার চেষ্টা করি, সবাই একটু গুরুত্বপূর্ণ ভাবে দেখো, সেটা হচ্ছে আমাদের 7 নাম্বার যেটা, রূপসা নদী বা রূপসা নদী কোথায় অবস্থিত। তো রূপসা নদী হচ্ছে আমাদের নদ নদীর একটা গুরুত্বপূর্ণ জায়গা। তো রূপসা নদী কোথায় অবস্থিত সেটার অ্যান্সারটা আমরা জানতে চাই, এবং এখানে 4টা অপশন আছে, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, খুলনা। তোমরা 4 জেলা যারা আছো সবাই কমেন্টস করবা যে আসলে সেই নদীটার অবস্থান কোথায়। আমরা অলরেডি দেখতে চাই যে এটার কারেক্ট অ্যান্সার আসলে কি। আমাদের এক্সাম শুরু হবে, সবকিছু শুরু হবে, তোমাদেরকে আমরা ফ্রি ক্লাসের ব্যবস্থা করছি, আমাদের নার্সিং রিলেটেড যা দরকার সবকিছু আমরা ব্যবস্থা করবো, একটু অপেক্ষা করো। আমরা এখন যে প্রশ্নটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রূপসা নদীর অবস্থান কোথায়। তোমরা প্লিজ আমাকে একটু কমেন্টসে জানাও দ্রুত যে রূপসা নদীর অবস্থান কোথায়। বাংলাদেশের রূপসা একটা গুরুত্বপূর্ণ নদী, সেই নদীর অবস্থান হচ্ছে, তোমরা অনেকে অনেক কিছু বলছো, তোমরা সবাই একটু কমেন্টসে জানার চেষ্টা করো, তোমরা একটু দেখার চেষ্টা করো যে আসলে আমার কি হয়ে যায় কিনা, একটু জাস্ট ধারণা থেকে কনসেপ্ট থেকে জাস্ট প্রশ্ন করবা। রূপসা নদী বাংলাদেশের অবস্থান হচ্ছে খুলনা, বরিশাল না। তোমরা যারা বরিশাল দিয়েছো সেটা অ্যান্সারের খাতা, এক হচ্ছে খুলনা। তোমরা জানো যে রূপসা নদীটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ নদী, রূপলাল সাহার নাম অনুসারে খুলনার সেই নদীটার নামকরণ করা হয়। তোমাকে যদি প্রশ্ন করা হয় ব্যক্তির
নাম অনুসারে নিচের কোন নদী? রূপসা নদী, সেটার অবস্থান হচ্ছে খুলনায়। তো আমাদের যে বিষয়টা তোমাদেরকে জানানোর চেষ্টা করব সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, যে নদ নদী রিলেটেড তোমরা সবাই নোটে লিখে ফেলো, তোমরা আইডেন্টিফাই করে ফেলো যে নদ নদী জায়গাটা নার্সিং এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে তোমাদেরকে আমরা প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে আলোচনা করব, কিছু জায়গা সম্পর্কে আলোচনা করব, যে জায়গাগুলো টাচ করার মাধ্যমে তুমি মূলত নার্সিং এর কোশ্চেন প্যাটার্নে আরো বেশি স্মার্ট হতে পারো। তো আজকে তোমাদেরকে ক্লাসে যে বিষয়গুলো দেওয়ার চেষ্টা করছি, তোমরা সবাই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সবগুলো প্রশ্নের উপর, সবগুলো কথার উপর জাস্ট ছোট্ট একটা সামারাইজিং পার্ট হিসেবে ছোট্ট নোট করে রাখতে পারো, যে নোটগুলো তোমার পরবর্তী সময়ে তোমাকে অনেক বেশি হেল্প করবে। সো বাংলাদেশের নদ নদী জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ, রূপসা নদীর অবস্থান হচ্ছে খুলনা জেলায়। থ্যাংক ইউ সো মাচ তোমরা যারা আনসার এক দিয়েছো। তারপর আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আর্ট। তোমরা সবাই একটু দেখার চেষ্টা করো বাংলাদেশের মোট কতটি বিভাগ রয়েছে, একদম মিনারেল ওয়াটার স্পা রিলেটেড কোশ্চেন। তোমরা সবাই এটা অ্যান্সার জানবা, বাংলাদেশের মোট কতটি বিভাগ রয়েছে। আমাকে সবাই একটু অ্যান্সার দাও দ্রুত। সবাই একটু কমেন্টসে জানাও যে বাংলাদেশের বর্তমান বিভাগ কয়টি। তোমরা সবাই দেখো বাংলাদেশের বিভাগ কয়টি, সবাই একটু দেখার চেষ্টা করো, সবাই একটু কমেন্টস করো। তোমরা ইনশাআল্লাহ ভালো কিছুই হবে, তোমরা কমেন্টস করো যে আসলে এটা অ্যান্সার কি। অনেকে বি দিচ্ছ, তোমরা সবাই, তোমাদের সবাইকে আবার একটু বলার চেষ্টা করছি, এটা কারেক্ট অ্যান্সারটা দাও। পাশাপাশি তোমরা যারা ক্লাসে জয়েন হচ্ছে সবাই একটু প্লিজ, তোমার ভাইয়া ক্লাস নিচ্ছে যেহেতু, তো তোমাদেরকে কিছু শেখাচ্ছি, তোমরা ক্লাসটা একটু শেয়ার করে দাও যেন তোমার পাশের বন্ধুটি সেই ক্লাসটা পেয়ে যায়, এবং আমরা নার্স নিয়ে কাজ করার চেষ্টা করব, যে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছি, যে হেল্পটা যেন তোমার পাশের বন্ধুটি পায়, সেটার জন্য তোমরা বেশি বেশি শেয়ার করে দাও। এবং তোমরা কে কোথা থেকে ক্লাসে জয়েন হচ্ছ আমাকে আবার একটু কমেন্টসে জানাবা, ওইটার সঠিক অ্যান্সার দেওয়ার পর। তোমরা অনেকে দিয়েছো 8টি, অনেকে দিয়েছো 6টি, তো আজকের অ্যান্সার হচ্ছে 8টি। বাংলাদেশের বর্তমান বিভাগ হচ্ছে 8টি। তো তোমাদেরকে একটু বলার চেষ্টা করি, সেটা হচ্ছে এই যে বিভাগ, সেই বিভাগ হচ্ছে বাংলাদেশের স্থানীয় সরকার কাঠামো এবং প্রশাসনিক কাঠামোর অন্তর্ভুক্ত বিষয়। বাংলাদেশের স্থানীয় সরকার কাঠামো খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এবং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রিসেন্ট কোয়েশ্চন, সাম্প্রতিক প্রশ্ন উত্তর। তার মানে সাম্প্রতিক যে ক্লাসটা হয় সেই সাম্প্রতিক ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। তো এই 8টা থেকে 9টা হতে পারে, 10টা হতে পারে, 11টা হতে পারে, সেটা পরবর্তী সময়ে, কিন্তু আমাকে জানতে হবে স্টিল নাও বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটা জায়গা সাধারণ জ্ঞানের স্থানীয় সরকার কাঠামো। তো সরকার কাঠামো থেকে সেই প্রশ্নটা আসছে, সেই সরকার কাঠামোর যে প্রশাসনিক জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোর মাঝে যদি নরমালি বলি, বাংলাদেশের 8টি বিভাগ রয়েছে। তো 8টি বিভাগ সাম্প্রতিক প্রশ্নের মাঝেও আসতে পারে এবং সরকার কাঠামো প্রশ্নের মাঝেও আসতে পারে। তাহলে আমরা পেয়েছি আজকে বাংলাদেশের 8টি বিভাগ রয়েছে। তো জেলা আসতে পারে, উপজেলা আসতে পারে, বিভাগ আসতে পারে, সিটি কর্পোরেশন আসতে পারে, ইউনিয়ন আসতে পারে, সবই হচ্ছে বাংলাদেশের স্থানীয় সরকার কাঠামোর অন্তর্ভুক্ত গুরুত্বপূর্ণ বিষয়। তো নার্সিং এ সেই জায়গাটা থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে। তো তোমরা সবাই একটু বোঝার চেষ্টা করো যে আসলে আমরা ক্লাসে কি আলোচনা করার চেষ্টা করছি। তো যারা কারেক্ট অ্যান্সার দিয়েছো থ্যাঙ্কস, যারা চেষ্টা করেছে, প্রাণপণে চেষ্টা করেছো অ্যান্সার বি দেওয়ার জন্য, তাদেরকেও ধন্যবাদ। তো আমরা পরবর্তী প্রশ্ন যেটা আছে, তো এটা একটু দেখার চেষ্টা করি। আচ্ছা, এভারেস্ট শৃঙ্গের যে উচ্চতা আছে, যেটা এভারেস্ট শৃঙ্গের উচ্চতা কত? তো এটা তোমাদেরকে আমি জাস্ট উত্তর সহ এটা দিয়েছি, কারণ সবগুলো উত্তর ছাড়া দেয়া যাবে না। তো তোমাদেরকে একটা বিষয় বলার চেষ্টা করি, এটা খুবই কনফিউজিং কোয়েশ্চন। তো এটার উত্তর হচ্ছে 8848 মিটার। তো 8800,
8,848 মিটার। তো তোমাদেরকে একটা বিষয় বলার চেষ্টা করি, সেটা হচ্ছে ধরো নর্মালি হচ্ছে না কেন, 8,848 মিটার। তো এভারেস্ট শৃঙ্গ হচ্ছে, তোমরা জানো যে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ। পৃথিবীর ইতিহাসে বেশ কিছু সর্বোচ্চ ব্যাপার স্যাপার থাকে, সর্বোচ্চ ব্যাপার স্যাপার হচ্ছে এভারেস্ট শৃঙ্গ। তো এভারেস্ট শৃঙ্গটা সাধারণ জ্ঞানের কোন অংশের মাঝে পড়ে, যেটা আমি একটু বলার চেষ্টা করি, সেটা হচ্ছে বাংলাদেশের বৃহত্তম, উচ্চতম, গভীরতম, ক্ষুদ্রতম, এই যে বিষয়গুলো আছে সবগুলো বিষয় হচ্ছে বাংলাদেশের সাধারণ জ্ঞানের গুরুত্বপূর্ণ টপিকস। তো বাংলাদেশের সর্বোচ্চ বৃহত্তম জায়গার মধ্যে যেটা আছে সেই জায়গাটাই আমাদের আসছে এভারেস্ট শৃঙ্গের উচ্চতা কত, উচ্চতম জায়গা। তো বাংলাদেশের যে সকল প্রশ্নগুলো আসে সকল প্রশ্নের মাঝে এভারেস্টের প্রশ্নটা আসে, সেই এভারেস্ট হচ্ছে 8,848 মিটার। তোমরা জানো যে খুবই গুরুত্বপূর্ণ একটা পর্বত যেটাকে বলা হয় এভারেস্ট, মাউন্ট এভারেস্ট। তো মাউন্ট এভারেস্ট হচ্ছে 8,848 মিটার। তোমরা যারা এখানে নার্সিং পরীক্ষায় অ্যাডমিশন হতে চাও বা তোমরা যারা গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হয়, তো এই বিষয়গুলোর উপর জোর দেওয়ার জন্য আজকে আমরা যে প্রশ্নটা দেখে আলোচনা করেছি এভারেস্ট শৃঙ্গ। তো বৃহত্তম, ক্ষুদ্রতম, উচ্চতম, গভীরতম ওই জায়গাগুলো পাশে লিখে ফেলো জাস্ট গুরুত্বপূর্ণ টপিকস হিসেবে। তো গুরুত্বপূর্ণ টপিকসটা হচ্ছে যে আসলে আমার কোন জায়গা থেকে প্রশ্নটা আসতে পারে। তো এই প্রশ্নটা হচ্ছে উচ্চতম দিয়ে আসছে, পৃথিবীর উচ্চতম আসতে পারে, পৃথিবীর গভীরতম আসতে পারে, পৃথিবীর ক্ষুদ্রতম আসতে পারে, পৃথিবীর বৃহত্তম। সবকিছু প্রশ্নই হচ্ছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের ক্লাসে আমরা ওই জায়গাগুলো দেওয়ার চেষ্টা করব। তো আমরা এখন দেখি পরবর্তী আমাদের প্রশ্নটা আসলে কি আসে। তো পরবর্তী প্রশ্নটা হচ্ছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ, জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? আমাকে এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদের নার্সিং এর জন্য খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, যেটা হচ্ছে জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত। তোমরা সেই প্রশ্নটার সঠিক অ্যান্সারটা দাও, আমাকে সঠিক অ্যান্সারটা দাও, যেটার অ্যান্সারটা কি। সবাই কমেন্টস করো, যারা ক্লাসে আছো তোমরা যারা কমেন্টস করবে আমি মনে রাখবো যে তোমরা ক্লাসটা মনোযোগ দিয়ে করছো। তো তোমরা সবাই কমেন্টস করার চেষ্টা করো যে আসলে সঠিক অ্যান্সার কি, বাংলাদেশের নয় জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত। সি নিউ ইয়র্ক, আসলে কি নিউ ইয়র্ক, প্যারিস, লন্ডন, নিউ ইয়র্ক, জেনেভা। তো কারেক্ট, অনেক তোমরা ডি দিচ্ছ, সি দিচ্ছ, আবারও ডি দিচ্ছ, কিন্তু আসলে সঠিক অ্যান্সারটা কি হতে পারে আমি কিন্তু বলে ফেলবো। 5 সেকেন্ড, জাস্ট ওয়াইট। ক লন্ডনও দিচ্ছ, আচ্ছা তোমরা কিন্তু অনেকে ভুল অ্যান্সার দিচ্ছ, কারেক্ট অ্যান্সার দিচ্ছ না। প্লিজ তোমাদেরকে 8 2 3 4 5 সেকেন্ড দেখি তো কি আসে। বি আসছে, আবারও দেখি, না আবারও ভুল হচ্ছে। আচ্ছা আমি বলে দিচ্ছি, সেটার অ্যান্সারটা হচ্ছে নিউ ইয়র্ক। তো সেটা হচ্ছে নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক একটা শহর, পৃথিবীর একটা বৃহত্তম শহর, সেটা হচ্ছে নিউ ইয়র্ক। তো জাতিসংঘ হচ্ছে আমাদের বৃহত্তম সংগঠন, যারা হচ্ছে তোমরা জানো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বে শান্তি প্রতিষ্ঠা হওয়ার জন্য পৃথিবী চলবে শান্তির আলোকে, সে শান্তির বার্তা নিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে সংগঠনটির জন্ম হয়েছিল সেই সংগঠনের নাম হচ্ছে জাতিসংঘ, ইউএন, ইউনাইটেড নেশনস। তো এই জাতিসংঘের সদর দপ্তর, প্রধান যে কার্যালয় সেটা হচ্ছে নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। প্রশ্ন হচ্ছে নিউ ইয়র্কের যে একটা ছোট্ট জায়গা সেটার নাম হচ্ছে ম্যানহাটন। ম্যানহাটন, তোমরা সবাই এটা লিখে ফেলো, ম্যানহাটন। তো ম্যানহাটন জায়গা, তো আমি যেখানে ক্লাস নিচ্ছি সেই জায়গাটারও কিন্তু ছোট জায়গা আছে। তার মানে আমি তো ঢাকাকে বলি, তো ঢাকার ফার্মগেট একটা জায়গা, তো নিউ ইয়র্কের ম্যানহাটনও একটা জায়গা। আমি আবারও বলি, এটাকে যদি আমি ফার্মগেট চিন্তা করি আর নিউ ইয়র্কে যদি আমি ঢাকা চিন্তা করি, বিষয়টা এরকমই হয়ে যায়। তো নিউ ইয়র্কের ম্যানহাটনে জাতিসংঘের সচিবালয় অবস্থিত, সেটা ইস্ট নদীর তীরে। কোন নদীর তীরে? ইস্ট, নট ইস্ট, ইস্ট নদী। তোমাদেরকে আবার একটু বলার চেষ্টা করি, জাতিসংঘের সচিবালয় ইস্ট নদীর তীরে অবস্থিত। এবং পৃথিবীর বর্তমান সময় এখন পর্যন্ত
বিশ্বের সর্ববৃহৎ যে সংগঠন আছে সেটার নাম হচ্ছে ইউনাইটেড নেশন বা জাতিসংঘ। তো জাতিসংঘের সদর দপ্তর ম্যানহাটন, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র, সেটা ইস্ট নদীর তীরে অবস্থিত। তো থ্যাংক ইউ তোমরা এটা অ্যান্সার করার জন্য। পরবর্তী প্রশ্ন আমরা চলে যাই। তোমরা পরবর্তী প্রশ্নের অ্যান্সারটা আমাকে একটু দেওয়ার চেষ্টা করো। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রথম সশস্ত্র বিদ্রোহ কোনটা ছিল? তোমরা সবাই একটু দাও, অ্যান্সার দাও। আমি অবশ্যই কারেক্ট অ্যান্সার চাই। হ্যাঁ, তোমরা সবাই ক্লাসে জয়েন আছো এবং আমাকে সঠিক অ্যান্সার দিচ্ছ, অনেকে কিছু কিছু ভুল অ্যান্সার দিচ্ছ। তো সবাইকে গার্ডিয়ান পরিবারের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিবাদন জানাচ্ছি, ক্লাসে স্বাগতম জানাচ্ছি। তো তোমরা সঠিক অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করো। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রথম সশস্ত্র বিদ্রোহ কোনটি ছিল? কমেন্টস প্লিজ, দ্রুত কমেন্ট করো, সময় কিন্তু বেশি নেই, দ্রুত। তোমরা কি অ্যান্সার পাচ্ছ না? দ্রুত অ্যান্সার দাও। কে কে দিচ্ছি দেখি। বি দিয়েছো অলরেডি একজন। নেক্সট সি। তোমরা অ্যান্সার করো, জাস্ট একটু ট্রাই করো যে আসলে আমি নর্মাল দিলেও কি হয়ে যায় কিনা। বিষয়টা এরকম যে আমি জানি না, দেখা যাক, আমি ভাগ্য লাখটা আমি একটু এক্সাম নেই নিজে নিজে। বি, সি, 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 বি, 1 2 বারবার। আচ্ছা, থ্যাংক ইউ। তো তোমরা যারা অ্যান্সার সেকেন্ডটা দিয়েছো তাদের অ্যান্সার কারেক্ট। সিপাহী বিদ্রোহ। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রথম সশস্ত্র বিদ্রোহের নাম হচ্ছে সিপাহী বিদ্রোহ। সশস্ত্র বিদ্রোহ কিন্তু আর নর্মাল আন্দোলন কিন্তু এক না। তো তোমরা জানো যে আমাদের যে বাংলা ছিল, ভারতবর্ষ ছিল, সেটাকে নিয়ন্ত্রণ করত ব্রিটিশ জাতি। ইউরোপীয় জাতিদের মধ্যে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করেছিল যে জাতির নাম হচ্ছে ইংরেজ জাতি। তো বাংলাকে প্রায় 200 বছরের মতো শাসন করেছে সেই ইংরেজ জাতি। তাদের বিরুদ্ধে প্রথম সশস্ত্র বিদ্রোহ করেছিল সিপাহী বিদ্রোহ। অনেকে প্রশ্ন করতে পারো ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম আন্দোলন কোনটা? ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম আন্দোলন হচ্ছে তিতুমিরের বিদ্রোহ। সশস্ত্র বিদ্রোহ সেটা নয়, সশস্ত্র বিদ্রোহ হচ্ছে সিপাহী বিদ্রোহ। তোমরা যারা ভুলে অ্যান্সার দিয়ে দিতে পারো তিতুমিরের বিদ্রোহ, সেটা কিন্তু ভুল হবে। তিতুমির প্রথম, যদি প্রশ্ন করা হয় ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম কে বিদ্রোহ করেছিল, সেটা হচ্ছে তিতুমিরের যে বাঁশের কেল্লা ছিল, সেই বাঁশের কেল্লার নেতৃত্বাধীন বিষয়টা ছিল প্রথম। সো সশস্ত্র কথাটা ইনক্লুড হওয়ার পর অ্যান্সারটা চেঞ্জ হয়ে গেছে সিপাহী বিদ্রোহ। থ্যাংক ইউ সো মাচ তোমরা যারা কারেক্ট অ্যান্সার দিয়েছো। পরবর্তীতে প্রশ্ন আমরা চলে যাই, দেখি তোমরা পারছো কিনা। তোমরা সবাই আমাকে একটু দাও, পৃথিবীর সবচেয়ে বড় মিষ্টি পানির হ্রদ কোনটি? মিষ্টি কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে, টক আসে নাই, কিন্তু মিষ্টি চলে আসছে। তো মিষ্টি যেহেতু চলে আসছে, তাহলে অ্যান্সারটা মিষ্টি করে দিয়ে দাও তোমরা। আমি জানি যে তোমরা এটা অ্যান্সারটা পারবে। তোমরা কারেক্ট অ্যান্সারটা দাও। এ দিয়েছো অনেক, থ্যাংক ইউ। তোমরা যারা কমেন্টস করছো, তোমরা যারা কমেন্টস করছো না তারাও একটু দাও, কমেন্টস করে দাও। সেটা হচ্ছে এ দিয়েছো অনেকে, প্লিজ তোমরা দ্রুত দাও। কারেক্ট অ্যান্সার কি দেখি। তোমাদের ক্লাসে আবারও গার্ডিয়ান পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা বারবার কমেন্টস করছো, অ্যান্সার দিচ্ছ, অনেকে পারছো, অনেকে পারার চেষ্টা করছো। থ্যাংক ইউ সবাইকে। পৃথিবীর সবচেয়ে বড় মিষ্টি পানির হ্রদ, মিষ্টি মানে মিঠা পানির হ্রদ, তার মানে হচ্ছে সুপিরিয়র হ্রদ। অ্যান্সার যারা সেকেন্ড দিয়েছো তোমরা, এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার, সুপিরিয়র হ্রদ। তোমরা জানো যে উত্তর আমেরিকায় এর অবস্থান। তোমাদেরকে আবারও একটু বলার চেষ্টা করি, হ্রদ একটা গুরুত্বপূর্ণ জায়গা। তোমাকে অবশ্যই হ্রদ সম্পর্কে জানতে হবে, তোমাকে নদী সম্পর্কে জানতে হবে, তোমাকে সাগর সম্পর্কে জানতে হবে, তোমাকে মহাসাগর সম্পর্কে জানতে হবে, তোমাকে পাহাড় সম্পর্কে জানতে হবে। সবকিছু হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো তোমাদেরকে আমি আবার একটু বলার চেষ্টা করছি, হ্রদ খুবই গুরুত্বপূর্ণ জায়গায়। এখন তোমার হ্রদ চলে আসছে, তো কাস্পিয়ান সাগর হচ্ছে অন্য বিষয়। তো আমরা যেটা পড়ার চেষ্টা করছি সেটা হচ্ছে মিঠা পানির হ্রদ। তার মানে মিঠা পানির হ্রদ যখন আসবে সেটা হচ্ছে সুপিরিয়র হ্রদ। তার মানে আমি আবারও বলার চেষ্টা করি, পৃথিবীর মিষ্টি মানে হচ্ছে মিঠা পানির হ্রদ হচ্ছে কোথায়? সুপিরিয়র হ্রদ।
তো একটু বলার চেষ্টা করি। কাস্পিয়ান সাগর যেটা, সেটা লবণাক্ত, নট মিঠা পানি। তোমরা একটু বলার চেষ্টা করি, সেটা হচ্ছে সুপিরিয়র হ্রদ। তো সুপিরিয়র হ্রদটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, অ্যান্সার কারেক্ট তোমরা যারা দিয়েছো সুপিরিয়র হ্রদ। থ্যাংক ইউ সো মাচ। আমরা নেক্সট প্রশ্ন চলে যাই। তোমরা অধীর আগ্রহে বসে আছো যে পরবর্তী প্রশ্নটা আসলে কি হবে। তো পরবর্তী প্রশ্নটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বাংলাদেশের কোন সালে ইউনেস্কোর সদস্যপদ লাভ করে? এটা দেখি তোমরা কে কে পারো। এটা তোমরা যদি অনেকে পারো তো তোমাদেরকে মেনি মেনি থ্যাঙ্কস। বাংলাদেশের কোন সালে ইউনেস্কোর সদস্যপদ লাভ করে? তোমাদের সবাইকে কিন্তু অ্যান্সারটা দিতে হবে। খুবই গুরুত্বপূর্ণ চমৎকার কোয়েশ্চন, নার্সিং এর জন্য খুবই ইম্পর্টেন্ট, যে বাংলাদেশের কোন সালে ইউনেস্কোর সদস্যপদ লাভ করে। তোমরা দেখি কে পারো। তোমরা নিউ কমেন্টস করো প্লিজ। সি দিয়েছো একজন। তোমরা একটু দ্রুত অ্যান্সারটা দিয়ে দিবা, বুঝে দিয়ে দিবা যেন হয়ে যায়। সি দিয়েছো। থ্যাংক ইউ। তোমরা অনেকেই দিয়েছো 1974। তার মানে হচ্ছে 1974 সালে ইউনেস্কো সদস্যপদ লাভ করে। তোমাদেরকে আজকে একটা বিষয় বলার চেষ্টা করি। জাতিসংঘের বিজ্ঞান বা জাতিসংঘের যে সংস্কৃতি যে সেক্টরটা আছে, এই সকল সাংস্কৃতিক বিষয়গুলো নিয়ে কাজ করে যে সংস্থা, সেটা হচ্ছে জাতিসংঘের ইউনেস্কো কাজ করে। তো জাতিসংঘের ইউনেস্কো কর্তৃক তোমরা সবাই জানো যে 17 সেপ্টেম্বর যখন সেটার সদস্যপদ লাভ করেছিল, তারপরেই কিন্তু ইউনেস্কো সদস্যপদ লাভ করে 27 অক্টোবর। 27 অক্টোবর জাতিসংঘের ইউনেস্কো সদস্যপদ লাভ করে, যেটা সেটার নামই হচ্ছে ইউনেস্কো বাংলাদেশ। তো বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ যে লাভ করেছিল, সেই সদস্যপদ লাভের বিষয় আর ইউনেস্কো সদস্যপদ লাভ কিন্তু এক নয়। ইউনেস্কো সদস্যপদটা লাভ করেছিল 27 অক্টোবর 1974 সালে। আর টোটাল ইউনাইটেড নেশন যেটা বলে জাতিসংঘ, সেটা 17 সেপ্টেম্বর 1974। কিন্তু ইউনেস্কোটা হচ্ছে 27 অক্টোবর 1974। তো দুটা বিষয় জেনে রাখবা, 27 অক্টোবর দিয়েও আসতে পারে, 1974 সাল দিয়েও আসতে পারে। তোমরা জানো যে ইউনেস্কো কর্তৃক ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে যে অন্তর্ভুক্ত জায়গাগুলো আছে, সেই অন্তর্ভুক্ত জায়গাগুলো আমাদের সাধারণ জ্ঞানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার মানে জাতিসংঘের যে সংস্থাগুলো আছে, জাতিসংঘের যে ছোট ছোট সেক্টর গুলো আছে, সেই সেক্টর গুলো তোমাদের নার্সিং এর জন্য খুবই ভূমিকা পালন করবে, গুরুত্বপূর্ণ। তো আমি আবারও বলার চেষ্টা করছি, আন্তর্জাতিক সংগঠন মাস্ট পড়তে হবে তোমাকে। গুরুত্বপূর্ণ সংগঠনের যে ছোট ছোট যে অংশগুলো আছে, আঞ্চলিক জোটগুলো আছে, সবগুলোই কিন্তু আমাদের পড়তে হবে। জাতিসংঘের একটা সেক্টর নাম হচ্ছে ইউনেস্কো, বিজ্ঞান, শিক্ষা, সংস্কৃতি নিয়ে কাজ করে। তো ইউনেস্কো সম্পর্কে আমাদের জানতে হবে, টোটাল জাতিসংঘ সম্পর্কে আমাদের জানতে হবে। তার মানে আমাদের প্রশ্ন হচ্ছে ইউনেস্কো কর্তৃক বা আমাদের যে সকল ওয়ার্ল্ড হেরিটেজ সাইট গুলোর বাংলাদেশের 60 গম্বুজ মস্কো বলো, পাহাড়পুর বিহার বলো, টাঙ্গুয়ার হার, তুমি যাই বলো না কেন, সবগুলোই হচ্ছে ইউনেস্কো কর্তৃক। থ্যাংক ইউ তোমরা ইউনেস্কো বিষয়টার সঠিক অ্যান্সার দেওয়ার জন্য। আমরা এখন একটু দেখার চেষ্টা করি আমাদের পরবর্তী যে কোয়েশ্চনটা আছে, সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। প্রাচীন বাংলার বিখ্যাত বাণিজ্যিক কেন্দ্র ছিল কোনটা? এটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা, দেখি তোমরা পারো কিনা। তোমাদের সবাইকে, যারা যারা ক্লাসে এখন আছো, তোমরা সবাই অনেক কষ্ট করে প্রায় 20টা এমসিকিউ আমরা সলভ করব। তো আমরা 14 নাম্বার এমসিকিউ চলে আসছি। তোমরা 14 নাম্বার এমসিকিউ আমাদের স্বাগতম। সি বলছো মহাস্থানগড় প্রাচীন বাংলার বিখ্যাত বাণিজ্যিক কেন্দ্র ছিল কোনটা? আমাকে একটু জাস্ট কমেন্টসে জানাও। তোমরা কারেক্ট অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। তোমরা কিন্তু কারেক্ট অ্যান্সার দিতে পারছো কিনা আমি কনফিউজড। তোমরা একটু বারবার দেখার চেষ্টা করো, প্রশ্নটা একটু বোঝার চেষ্টা করো। বাণিজ্যিক কেন্দ্র খুবই গুরুত্বপূর্ণ, নট রাজধানী, বাণিজ্য কেন্দ্র, ব্যবসায়িক কেন্দ্র মানে হচ্ছে কমার্শিয়াল যে প্লেস যেটা আছে, সেটা কোথায় ছিল? প্রাচীন বাংলার বিখ্যাত বাণিজ্যিক কেন্দ্র ছিল কোনটা?
থ্যাংক ইউ। সবাইকে থ্যাঙ্কস দেওয়া যাচ্ছে না, কারণ তোমরা এক একজন অ্যান্সার দিচ্ছ এক একটা। সো তোমরা আবার একটু বলার চেষ্টা করি। প্রাচীন বাংলার বিখ্যাত বাণিজ্যিক কেন্দ্র ছিল হচ্ছে পানাম নগর। তো অ্যান্সার হচ্ছে এ, এক ক নাম্বার পানাম নগর। তোমরা জানো যে যারা আজকে দেখলাম নারায়ণগঞ্জ থেকে ক্লাসে জয়েন করেছো, তোমরা যারা নারায়ণগঞ্জ থেকে ক্লাসে জয়েন করেছো, তোমাদের উদ্দেশ্যে একটু বলার চেষ্টা করি, তোমাদের পানাম সিটি যেটা আছে, পানাম নগর যেটা আছে, যেখান থেকে আসলে বাণিজ্য পরিচালনা করা হতো তৎকালীন সময়ে, সেটা ছিল খুবই গুরুত্বপূর্ণ একটা বাণিজ্যিক কমার্শিয়াল প্লেস। সো এটা আমরা গুরুত্বপূর্ণ ভাবে পেলাম যে বাংলাদেশের যে পূর্বের যে পুরাতাত্ত্বিক বা প্রত্নতাত্ত্বিক যে স্থানগুলো আছে, বাংলাদেশের আর্কিওলজিক্যাল সেক্টর গুলো আছে, বাংলাদেশের পুরাতন যে বিষয়গুলো আছে, বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের সাথে সম্পৃক্ত যে বিষয়গুলো আছে, সেই বিষয়গুলো কিন্তু আমাদের নার্সিং পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সো আমরা ফিরে গেলাম সেই পূর্বের সময়ে, সেই পুরাতন সময়ে, সেই পুরাতাত্ত্বিক নির্দেশনে আমরা ফিরে গেলাম যে পানাম সিটি ছিল তৎকালীন সময়ে বিখ্যাত বাণিজ্যিক কেন্দ্র। আমরা যদি নরমালি চিন্তা করি, বাংলাদেশের বর্তমান বিখ্যাত বাণিজ্যিক কেন্দ্র কোথায়? চট্টগ্রাম সিটিতে। সো তোমরা যারা চট্টগ্রামের আছো বর্তমান, কিন্তু পূর্বের সময় সেই নারায়ণগঞ্জ ছিল বাণিজ্যিক খুবই গুরুত্বপূর্ণ কমার্শিয়াল প্লেস। তো এটার অ্যান্সার হচ্ছে পানাম নগর বা পানাম সিটি, নারায়ণগঞ্জে অবস্থিত। তো আমরা সেই জায়গাগুলো পড়বো, যে সকল জায়গা পূর্বের নেই বর্তমানে চেঞ্জ হয়েছে, আর্কিওলজিক্যাল বা প্রত্নতাত্ত্বিক সাইট গুলো। থ্যাংক ইউ সো মাচ এই প্রশ্নটা দেখার জন্য। আমরা পরবর্তী যে প্রশ্নটা দিব, তোমরা সবাই একটু মন দেওয়ার চেষ্টা করো। অ্যান্সার সহ তো আমরা কিছু কিছু অ্যান্সার দিয়ে দেই। তো অ্যান্সার গুলো দেখে তোমরা হয়তো বুঝতেছো যে আইফেল টাওয়ার কোথায় অবস্থিত, আলাদা করা হয়নি। আইফেল টাওয়ার কোথায় অবস্থিত? তো আইফেল টাওয়ার সম্পর্কে তোমরা জানো যে বিশ্বের গুরুত্বপূর্ণ কিছু টাওয়ার আছে, গুরুত্বপূর্ণ কিছু স্থাপনা আছে, যে স্থাপনাগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা সবাই হেডিং লিখতে পারো, ছোট পয়েন্ট লিখতে পারো, বিশ্বের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান ও স্থাপনা। ঐতিহাসিক স্থান ও স্থাপনা থেকে আমাদের নার্সিং এ প্রায় সময় প্রশ্ন আসে। তো আমরা সেই জায়গাগুলো সম্পর্কে আমরা আজকে আলোচনা করছি। আইফেল টাওয়ারের অবস্থান, সেটা হচ্ছে ফ্রান্সের প্যারিস শহরে হচ্ছে সেই আইফেল টাওয়ারটা অবস্থিত, সেটা সিন নদীর তীরে অবস্থিত। যদি প্রশ্ন করা হয় যে আইফেল টাওয়ার কোন দেশে? ফ্রান্সে। আইফেল টাওয়ার কোন দেশে? ফ্রান্সে। যদি প্রশ্ন আসে আইফেল টাওয়ার কোন দেশে? ফ্রান্সে। যদি প্রশ্ন আসে আইফেল টাওয়ার কোন শহরে? প্যারিস শহরে। যদি প্রশ্ন করা যে আইফেল টাওয়ার কোন নদীর তীরে অবস্থিত? সিন নদীর তীরে অবস্থিত। আমাদের এখানে প্রশ্ন কিন্তু অনেকগুলো আছে, যে প্রশ্নগুলো আইফেল টাওয়ার রিলেটেড, এর বাইরে কোনো প্রশ্ন এখন পর্যন্ত আসেনি। সো তোমাদেরকে জানতে হবে ফ্রান্সের প্যারিস শহরে আইফেল টাওয়ারের অবস্থান। সেই আইফেল টাওয়ারের পাশে যে নদীটা আছে সেটা হচ্ছে সিন নদী। তাহলে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ছিল, আইফেল টাওয়ারের অবস্থান কোথায়? থ্যাংক ইউ তোমরা যারা প্রশ্নের অলরেডি অ্যান্সার পারতা সেই অ্যান্সারটার জন্য। তার পরবর্তী যে আমরা প্রশ্নটা আছে সেই প্রশ্নটা একটু দেখার চেষ্টা করি। সেটা হচ্ছে ধান উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম? তোমাদেরকে বেশ কিছু প্রশ্নের অ্যান্সার দিয়ে দিচ্ছে, কারণ হচ্ছে তোমরা ভাববা যে সবগুলো প্রশ্নেরই অ্যান্সার ছাড়া, তো এটার কিছু ব্যাখ্যা বিশ্লেষণ তোমাদেরকে দিতে হয়। তো ধান উৎপাদনে শ্রেষ্ঠ দেশ, তোমরা যদি জানো যে এটা কিন্তু পরিবর্তন হতে পারে। সাম্প্রতিক প্রশ্ন একটা সূচক, এটা হচ্ছে সূচক রিলেটেড প্রশ্ন। কি রিলেটেড? আমি আবার বলি, সূচক রিলেটেড প্রশ্ন। সূচক মানে কি? ধান উৎপাদনে কি, তুলা উৎপাদনে কি, চা উৎপাদনে কি, সকল কিছু, ভুট্টা উৎপাদনে কি। তো ধান যেহেতু বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ একটা পণ্য, তো আমরা বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটি শস্যের নাম হচ্ছে ধান। তো এই ধান উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান হচ্ছে তৃতীয়। তো ধান উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান তৃতীয়। যদি প্রশ্ন করা হয় ধান উৎপাদনের বাংলাদেশের অবস্থান যদি তৃতীয় হয়, তাহলে শীর্ষ দেশ কোনটা? শীর্ষ দেশ হচ্ছে চীন। তোমরা সবাই জানো যে বাংলাদেশের ময়মনসিংহ জেলার যারা বসবাস করো, ময়মনসিংহ হচ্ছে ধান উৎপাদনের সর্বশ্রেষ্ঠ জেলা, সবচেয়ে বেশি ধান উৎপাদন হয়। তো যদি প্রশ্ন আসে ধান উৎপাদনের শীর্ষ জেলা কোনটা? ধান উৎপাদনের শীর্ষ জেলা হচ্ছে ময়মনসিংহ জেলা। ধান উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান তৃতীয়, ধান উৎপাদনের শীর্ষে
দেশ হচ্ছে চীন, যেখানে সবচেয়ে বেশি ধান উৎপাদন হয়। তাহলে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সূচক রিলেটেড ইনফরমেশন গুলো খুবই দরকার। তোমরা জানো যে আমরা যে সকল প্রশ্ন সলভ করছি সবগুলো প্রশ্নই কিন্তু নার্সিং বেসড করে। তো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টার উপর আমরা গার্ডিয়ান পরিবার ফোকাস করি সেটা হচ্ছে কোয়েশ্চেন প্যাটার্ন। সো তোমরা সবাই বুঝতে পারছো 16 নাম্বার, আর আমাদের মাত্র 4টা প্রশ্ন আছে। 17 নাম্বারটাতে আমরা চলে যাই, সেটা হচ্ছে, সবাই একটু দেখার চেষ্টা করো, সম্প্রতি আবিষ্কৃত বাংলাদেশের 29তম গ্যাস ক্ষেত্র কোথায় অবস্থিত? তো 29তম গ্যাস ক্ষেত্রর অ্যান্সার সহ আমরা ব্যাখ্যা বিশ্লেষণ দিয়েছি, তারপরে তোমরা কমেন্টসে জানাবা যে আসলে সঠিক কি এটা ছিল না ভুল ছিল। তো সম্প্রতি আবিষ্কৃত 29তম যে গ্যাস ক্ষেত্র, যদি বলা হয় যে 29তম গ্যাস ক্ষেত্রের নাম হচ্ছে ইলিশা, খুবই গুরুত্বপূর্ণ, মানে 5টা স্টার দিতে পারো, 5টা স্টার। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আমরা যে সকল প্রশ্নগুলো সলভ করতে চেষ্টা করছি সবগুলো হচ্ছে নার্সিং বেসড করে, তোমাদের মাস্ট লাগবে। তো সম্প্রতি আবিষ্কৃত বাংলাদেশের 29তম গ্যাস ক্ষেত্র হচ্ছে ইলিশা, খুব ইম্পর্টেন্ট ইলিশা। তো ইলিশা হচ্ছে বাংলাদেশের গ্যাস ক্ষেত্রের 29টা বাংলাদেশের বর্তমান গ্যাস ক্ষেত্র। যদি প্রশ্ন আসে বাংলাদেশের বর্তমান গ্যাস ক্ষেত্র কয়টি, বাংলাদেশের বর্তমান গ্যাস ক্ষেত্র হচ্ছে 29টি। বাংলাদেশের 29তম গ্যাস ক্ষেত্র কোনটা? ইলিশা। সেটা আসলে কোন জেলায় অবস্থিত তোমরা সবাই জানো যে আবিষ্কৃত হচ্ছে ভোলা জেলার ইলিশাটার অবস্থান, এবং বাংলাদেশের বৃহত্তম গ্যাস ক্ষেত্রের নাম হচ্ছে তিতাস। যদি প্রশ্ন করা হয় বাংলাদেশের বৃহত্তম গ্যাস ক্ষেত্র কোনটা? তিতাস। বাংলাদেশের 29তম গ্যাস ক্ষেত্র কোনটা? সেটা হচ্ছে ইলিশা। ইলিশা গ্যাস ক্ষেত্র সম্প্রতি কোন জেলা আবিষ্কার হয়েছে? ভোলা জেলা আবিষ্কার হয়েছে। তার মানে আমরা যে জিনিসটা জানবো বাংলাদেশের বিভিন্ন সম্পদ সম্পর্কে যে ইনফরমেশন গুলো আছে, সেটা কৃষিজ সম্পদ হতে পারে, বনজ সম্পদ হতে পারে, খনিজ সম্পদ হতে পারে, সবগুলো বিষয় আমাদের খুবই গুরুত্বপূর্ণ। তো এই প্রশ্নটা আসছে বাংলাদেশের খনিজ সম্পদ থেকে। তার মানে কিছুক্ষণ আগে যে প্রশ্নটা আসছিল সেটা ছিল তোমার ধান উৎপাদনে, তার মানে সেটা হচ্ছে কৃষিজ সম্পদ থেকে ছিল, এবং সেই কৃষিজ সম্পদ পার হয়ে আমরা এখন খনিজ সম্পদ থেকেও পেয়েছি। বাংলাদেশের সর্বশেষ গ্যাস ক্ষেত্রের নাম হচ্ছে ইলিশা। থ্যাংক ইউ তোমরা বোঝার জন্য। তারপরের প্রশ্নটা একটু দেখো, কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে? তোমরা সবাই দেখো, সেটা হচ্ছে কেন্দ্রীয় যে শহীদ মিনার আছে সেই কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি হচ্ছে, আমরা খুবই গুরুত্বপূর্ণ ভাবে একজন ব্যক্তির নাম পড়ি, সেই ব্যক্তির নাম হচ্ছে হামিদুর রহমান। কেন্দ্রীয় শহীদ মিনার স্থপতি হচ্ছে হামিদুর রহমান, এবং সেই কেন্দ্রীয় শহীদ মিনার অবস্থান হচ্ছে ঢাকা মেডিকেল কলেজের প্রাঙ্গণে। যদি প্রশ্ন করা হয় যে ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে? ঢাকা মেডিকেল কলেজের প্রাঙ্গণে অবস্থিত বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিনার স্থপতি হচ্ছে হামিদুর রহমান। এবং তোমরা জানো যে 21শে ফেব্রুয়ারি 1956 কেন্দ্রীয় শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল, যেটা 21শে ফেব্রুয়ারি 1963 সালে শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছিল, এবং সেটা স্থপতি ছিল হচ্ছে হামিদুর রহমান। তোমরা জানো ভাষা আন্দোলনকে আরো বেশি সুন্দরভাবে প্রতিস্থাপন করার জন্য 1952 সালকে রিপ্রেজেন্ট করার জন্য বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ করা হয়েছিল, যেটা স্থপতির নাম হচ্ছে হামিদুর রহমান। তোমাকে চিন্তা করতে হবে, তোমাকে এখন ডিসাইড করতে হবে যে আমরা যে সকল প্রশ্নগুলো পাচ্ছি, এখন তোমাকে যদি বলি যে এই প্রশ্নটা বাংলাদেশের সাধারণ জ্ঞানের কোন অংশ থেকে আসছে, বাংলাদেশের সাধারণ জ্ঞানের সেই প্রশ্নটা আসছে হচ্ছে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ভাস্কর্য থেকে আসছে। তার মানে তোমরা লিখে ফেলো ভাস্কর্য, স্থান, স্থাপনা, সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সাধারণ জ্ঞানের, স্থাপত্য এবং ভাস্কর্য। তো আমরা 19 নম্বর প্রশ্ন একটু যাই, তোমরা সবাই একটু দেখার চেষ্টা করো। জাপানকে কিসের দেশ বলা হয়? জাপানকে কিসের দেশ বলা হয়? জাপানকে সূর্যোদয়ের দেশ বলা হয়। তোমরা সবাই একটু দেখার চেষ্টা করো যে জাপান হচ্ছে সূর্যোদয়ের দেশ। তো জাপান সূর্যোদয়ের দেশ কেন? জাপান সূর্যোদয়ের শুধু দেশ নয়, ভূমিকম্পের দেশও বলা হয়, প্রাচ্যের গ্রেট ব্রিটেন ইত্যাদি হিসেবে অভিহিত করা হয়। তোমাকে চিন্তা করতে হবে এই জাপানকে দূরপ্রাচ্যের দেশও বলা হয়। যদি বলা দূরপ্রাচ্যের দেশ কোনটা? জাপান। দূরপ্রাচ্যের দেশ জাপান, সূর্যোদয়ের দেশ জাপান, ভূমিকম্পের দেশ জাপান, প্রাচ্যের গ্রেট ব্রিটেন হিসেবে আখ্যায়িত করা হয় একটা দেশকে, যে দেশের নাম হচ্ছে জাপান। তাহলে জাপান খুবই গুরুত্বপূর্ণ একটা ভৌগোলিক অবস্থানে আছে।
এশিয়া মহাদেশের। যদি বলা হয় জাপানকে কিসের দেশ বলা হয়, সূর্যোদয়ের দেশ বলা হয়। এখানে না থাকতে থাকবে জাপানকে ভূমিকম্পের দেশ বলা হয়। এখানে না থাকলে প্রাচ্যের গ্রেট ব্রিটেন বলা হয়। যদি প্রশ্ন করা হয় যে গুরুত্বপূর্ণভাবে বিশ্বের সবচেয়ে শান্তির সংবিধানের দেশ কোনটাকে বলা হয়, সেটাও বলা হয় জাপানকে। তার মানে দূরপ্রাচ্যের দেশও বলা হয় জাপানকে। তার মানে জাপানের ভৌগোলিক অবস্থানটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসের সর্বশেষ আমরা এমসিকিউ চলে আসছি। তোমরা এখনো যারা তোমাদের জেলার পরিচয়টা দাও নাই, তোমাদের জেলাটা একটু মেনশন করে দাও, কোন জেলা থেকে আজকে ক্লাসে জয়েন হয়েছিল। আমরা একটু দেখার চেষ্টা করি। সর্বশেষ যে প্রশ্ন, জীবন থেকে নেয়া কার লেখা? জীবন থেকে নেয়া কার লেখা? তো আমরা একটু ডিটেলসে নিচে লেখার চেষ্টা করছি। সেটা হচ্ছে জীবন থেকে নেয়া খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেটা আমাদের ভাষা আন্দোলন ভিত্তিক চলচ্চিত্র ছিল। তো জীবন থেকে নিয়ে আসে চলচ্চিত্রটা 1970 সালে হয়েছিল। এবং তোমরা জানো যে খুবই গুরুত্বপূর্ণ একজন চলচ্চিত্রকার এবং কথা শিল্পী ছিল, যার নাম হচ্ছে জহির রায়হান। তোমরা জানো যে জহির রায়হান ব্যক্তিটা ছিল জীবন থেকে নেয়ার অন্যতম পৌরা ব্যক্তিত্ব। যদি প্রশ্ন করা হয় জীবন থেকে নেয়া কার লেখা, জহির রায়হান। যদি প্রশ্ন করা হয় কাচের দেয়াল, বাহানা, আনোয়ারা, সোনার কাজল, সবই হচ্ছে আমাদের ওই কেন্দ্রিক এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমাদের পরীক্ষায় আসছে। তার মানে জীবন থেকে নেয়া ভাষা আন্দোলন থেকে আসছে। তোমরা অলরেডি জানো যে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, এই ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ সবকিছু হচ্ছে বাংলাদেশের নার্সিং জগতের খুবই গুরুত্বপূর্ণ টপিকস। তো আজকে আমরা 20 নাম্বার এমসিকিউ চলে গেছি। তার মানে তো সর্বশেষ এমসিকিউ ছিল। তোমরা সবাই ক্লাসে জয়েন ছিল, তো তোমাদেরকে আমি আবার একটু মনে করাই দেই, তোমরা এখন ক্লাসে কে কে আছো আমাকে একটু জাস্ট কমেন্টে জানাও যে তোমরা ক্লাসে এখন কে কে আছো। এখন পর্যন্ত তোমরা ক্লাসে কে কে আছো আমি একটু দেখার চেষ্টা করি যে সর্বশেষ পর্যন্ত কে কে ক্লাসে ছিল। কুড়িগ্রাম থেকে তোমরা জয়েন হয়েছিল, তো আমাকে একটু দেখাও যে কে কে ক্লাসে ছিল। তোমরা কে কে ক্লাসে ছিল আমাকে জাস্ট একটু কমেন্টসে জানাও। আমি দেখতে চাই যে কোন জেলা থেকে ক্লাসে ছিল এবং তোমাদের সর্বশেষ। আচ্ছা, কে কে আছো? মাত্র 3 জন কমেন্ট করেছো, তার মানে হচ্ছে তোমরা লাস্ট পর্যন্ত ক্লাসে ছিল অনেকেই। আচ্ছা, তুমি আসছো। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সবাইকে ক্লাসে থাকার জন্য। তোমাদেরকে লাস্ট আমি 1 মিনিট ব্রিফ করি। তোমাদের ক্লাসটা কেমন লাগছে জাস্ট আমাকে একটু কমেন্টসে জানাবা যে তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো কিনা। উইলিংলি, ভালো লাগলেও বলবা, খারাপ লাগলেও বলবা। এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করি কোয়েশ্চেন বেসড করে, কোয়েশ্চেন প্যাটার্নের আলোকে ক্লাস নেওয়ার। তো সেই অনুযায়ী তোমরা যদি ক্লাসের সর্বোচ্চ মোটিভেটেড হতে পারো আজকের ক্লাস নিয়ে, সেটাও তোমরা কমেন্টসে জানাবা। এবং তোমাদেরকে আমি আবার একটু বলার চেষ্টা করি কোথা থেকে ক্লাস করেছিল সেটাও আমাদেরকে কমেন্টসে জানাবা। তাহলে আমরা বুঝে নিব বাংলাদেশের 56,000 বর্গমাইল থেকে গার্ডিয়ানের ক্লাস করার জন্য তোমরা এসেছিল আজকে আমাদের প্ল্যাটফর্মে। এবং তোমাদেরকে আমি আবারও বলি, আমি তোমাদের শাকিল ভাইয়া। সো তোমরা যারা গার্ডিয়ানে ভর্তি হতে চাও, বর্তমান যে অফারের প্রাইস নিয়ে যে আসলে তোমাদের মাঝে অনেক দ্বিধাদ্বন্দ্ব ভোগ করছো যে আজকে ক্লাসে অ্যাটেন্ড করার জন্য নয়, বা আমি পরবর্তীতে অ্যাডমিট হওয়ার জন্য আমার কি করতে হবে। তো তোমার ভাইয়ারা যখন তোমাদেরকে অ্যানাউন্স করবে অ্যাডমিট হওয়ার জন্য, আমার নামটা বলে দিবা। আজকে যারা ক্লাস করেছো স্ক্রিনশটটা রাখতে পারো, তোমাদেরকে বিশেষ ছাড়ের ব্যবস্থা আছে। তো আমার নাম বলবো অবশ্যই যে শাকিল ভাইয়া বলছে যে ছাড় দেওয়ার জন্য, তো অ্যাডমিট হওয়ার জন্য তোমাদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা আছে। থ্যাংক ইউ আজকে ক্লাসে থাকার জন্য। তোমরা, আমি আবার একটু বলার চেষ্টা করি, তোমাদের ক্লাসগুলো লাস্ট পর্যন্ত তোমাদের ক্লাসটা কেমন ছিল সেটা আমাকে অবশ্যই কমেন্টসে জানাবা। তোমরা অনেকেই কমেন্টস করছো ঢাকার মিরপুর থেকে, অবশ্যই থ্যাংক ইউ। তো সবাইকে বাংলাদেশের সবচেয়ে পুরাতন এবং সর্বোচ্চ গাইডলাইন দিয়ে যে প্রতিষ্ঠান নার্স নিয়ে কাজ করে, সেই গার্ডিয়ান পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস এখানেই সমাপ্ত করছি। তো তোমাদের সবাইকে অনেক 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 বেশি থ্যাঙ্কস। তোমাদেরকে আবারও বলছি, ক্লাসে যদি ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাবা এবং তোমাদের
আমার নাম যখন বলবা অবশ্যই তোমাদেরকে সম্মানিত করা হবে। থ্যাংক ইউ সো মাচ। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আবারও দেখা হবে নতুন কোনো আলোচনায়। আল্লাহ হাফেজ।